গল্পবাবুর আসরে আপনাদের সকলকে স্বাগত। এবারের গল্প কাঁটায় কাঁটায় সিরিজের গল্প উলের কাঁটা দ্বিতীয় পর্ব। গল্পের শুরুতে বলে নেব আগের পর্বে কি ঘটেছে, কিন্তু আপনাদের কাছে আমার বিনীত নিবেদন এই যে আগের পর্বে কি ঘটেছে তা শুনে এই পর্বটি শুনলে বেশি ভালো লাগবে। আগের পর্বের লিঙ্ক এই পর্বের ডেসক্রিপশন, আই বাটন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। আগের পর্বটি আগে শুনে থাকলে স্কিপ করতে পারেন 2 মিনিট 29 সেকেন্ড পর্যন্ত। আসুন আর কথা না বাড়িয়ে শুরু করি আজকের গল্প উলের কাঁটা দ্বিতীয় পর্ব। আগে যা ঘটেছে, ক্রিমিনাল অ্যাডভোকেট মিস্টার বাসু কয়েকদিনের জন্য ছুটিতে কাশ্মীর যান। এয়ারপোর্টে আলাপ হয় সুরজ প্রসাদ খান্নার সঙ্গে। সুরজ প্রসাদের বাবা মহাদেব প্রসাদ খুন হয়ে যান ট্রাউট প্যারাডাইসের এক লগ কেবিনে। মিস্টার বাসু কেসটি নেন। ট্রাউট প্যারাডাইসে যাবার পথে সিবিআই অফিসার সতীশ বর্মন, পুলিশ অফিসার যোগিন্দর সিং এবং কালেক্টর মিস্টার শর্মার সাথে পরিচয় হয়। তদন্তে জানা যায় মহাদেব প্রসাদ শর্মার ঘরে একটি ময়না পাওয়া যায়। এছাড়া একটি বিশেষ রঙের উল এবং উলের কাঁটাও পাওয়া যায়। বিশেষ কতগুলি তথ্যের ওপর নির্ভর করে পুলিশ অনুমান করে মহাদেব প্রসাদ মারা যান বেলা 11টার সময়। প্রকৃত সময় জানা যায় না, কারণ মহাদেব প্রসাদের বডি পাওয়া যায় 3-4 দিন পর। সুরজ প্রসাদের মা মারা যাওয়ার পর মহাদেব প্রসাদ দ্বিতীয়বার বিবাহ করেন। মিসেস সুরমা খান্না সুরজ প্রসাদের সৎ মা। তিনি চান সুরজ প্রসাদের সমস্ত সম্পত্তি নিজের অধিকারে নিয়ে নিতে। মিস্টার বাসু জানতে পারেন মহাদেব প্রসাদের হত্যাস্থল থেকে পাওয়া ময়নাটি নকল ময়না। আসল ময়নাটি খুব সুন্দর বলতে পারে। একবার কোনো কথা শুনেই সে পুরো নকল করে ফেলতে পারে, কিন্তু এই ময়নাটি সেই বলতে পারে না। ময়নাটি কে কেনে তার তদন্তে মিস্টার বাসু তার সহকারী কৌশিককে পাঠান। এরপর বাসু তাকে ধন্যবাদ জানিয়ে শর্মাজির দিকে ফিরে বললেন, আপনার সহযোগিতার জন্য ধন্যবাদ। আমি আমার সাধ্যমতো আপনাকে সাহায্য করব এবং প্রকৃত অপরাধীকে খুঁজে বার করব, যাতে পুলিশ কোনো নিরপরাধীকে ডেকে তুলে আমার বদনাম আরও বৃদ্ধি করতে না পারে। নমস্কার। সতীশ বর্মনকে তিনি কোনো সম্বোধন না করেই পথে নামলেন। পরদিন সকালে হাউসবোটের ডাইনিং রুমে সবাই সমবেত হওয়ার পর কৌশিক বলল, কাল আপনাদের ফিরতে এত দেরি হলো কেন? আমি ইয়াকুবের দোকানে বসে বসে হাঁপিয়ে উঠেছিলাম। ও ঝাঁপ বন্ধ করার পর হাউসবোটে ফিরে এলাম। বাসু বললেন, ফেরার পরে পহেলগাঁও থানাতে যেতে হলো যে। পকেট থেকে এক টুকরো উলের নমুনা বের করে সুজাতার দিকে বাড়িয়ে ধরে বললেন, এটাকে কি রং বলবে সুজাতা? সুজাতা সেটা হাতে নিয়ে পরখ করে দেখে বলল, পেল লাইলাক। রানী দেবীর দিকে সে নমুনাটা বাড়িয়ে ধরে। তিনি বললেন, না না, শুধু লাইলাক নয়, একটু নীলের ছোঁয়াচ আছে, যাতে রংটা ভায়োলেট ঘেঁষা লাইলাক বলা যায়। বাসু বললেন, রংটা কি খুব কমন? এই সহজেই উলের দোকানে পাবো? সুজাতা এবং রানী দেবী দুজনই স্বীকার করলে, না না। বাসু বললেন, তাহলে তো সুবিধাই হলো আমাদের। কৌশিক, আজ তোমার ডিউটি হলো এই নমুনা নিয়ে শ্রীনগরের সব কয়টা উলের দোকানে যাচাই করে দেখা, কোনো দোকানদার মনে করতে পারে কি না এই রঙের উল সে সম্প্রতি কাউকে বিক্রি করেছে কিনা। যদি করে থাকে তাহলে ক্রেতার কথা তার মনে আছে কিনা, সে পুরুষ না স্ত্রীলোক, কত বয়স, কীরকম দেখতে, এইসব আর কি। কৌশিক বলল, এইভাবে সন্ধান করার আশা খুবই কম। বাসু বললেন, কেন? তুমি তো এক বেলার মধ্যেই ইয়াকুবের কাছে ময়না ক্রেতার সংবাদটা পেয়েছ। ভাগ্য সুপ্রসন্ন হলে উলের খরিদ্দারকেও হয়তো আমরা খুঁজে পাবো।
মোট কথা হলো, চেষ্টা করে দেখতে দোষ কি? সুজাতা প্রশ্ন করে। আমি আর রানীমাসি সারাদিন তাহলে কি করব? একটা শিকারা ভাড়া করে ডাল লেকে চক্কর দিতে পারো, বা ধরো চশমশাহী, মোগল গার্ডেন, নিষাদবাগ এইসব দেখে আসতে পারো। রানী দেবী টিপটের লিকারটা পরীক্ষা করতে করতে বললেন। আর তুমি সারাদিন কি করবে? আমি আর কৌশিক প্রথমে যাব ইয়াকুবের দোকানে ময়না ক্রেতার খোঁজে। তারপর খুঁজতে বের হব সেই ময়না ক্রেতাকে। হয়তো একবার পহেলগাঁও যাব, ঠিক বলতে পারছি না। এই সময়ে ছোকরা চাকরটা প্রাতরাশের টেবিলে এনে দিল সেদিনের সংবাদপত্র। কৌশিক সেটা তুলে নিয়ে বলল, আজকের কাগজে মহাদেব প্রসাদের একটা ছবি বেরিয়েছে দেখছি। কাগজে লিখেছিল ওর বয়স 46, কিন্তু ফটো দেখে আরো কম মনে হয়, 40-এর কাছাকাছি, তাই নয় কি? সুজাতা ছবিটি দেখে বলে, হ্যাঁ, তাই মনে হয় বটে। হয়তো বয়সের তুলনায় তিনি অতটা বুড়িয়ে যাননি। বাসু পকেট থেকে একটা চাবির রিং বার করেন। তাতে আটকানো পেন্সিল কাটা ছুরি দিয়ে নিখুঁতভাবে ছবিটা কাটতে কাটতে বলেন, অথবা ছবিটা বছর 5-7 আগে তোলা, যখন তার প্রথম পক্ষের স্ত্রী জীবিতা। রানী বলেন, তুমি সাত তাড়াতাড়ি খবরের কাগজটা কাটছো কেন? কেউই তো পড়েনি এখনো ওটা। ওর উল্টো দিকে একটা বিজ্ঞাপন, ওটা কেউ পড়বে না। ছবিটা উনি বুক পকেটে ভরে নিলেন। রানী বললেন, 15 দিনের মেয়াদ আমাদের। তোমার কি মনে হয় এর মধ্যে ব্যাপারটা মিটবে তো? মনে হয় না। কেসটা বেশ ঘোরালো। মার্ডারারের সম্বন্ধে কোনো ক্লুই তো এখনো পর্যন্ত পাইনি। সুজাতা বলল, কেন? অনেক কিছুই তো জানা গেছে। বয়স 40-এর কাছাকাছি, 175 থেকে 180 সেন্টিমিটার লম্বা, গোঁফদাড়ি কামানো, চোখে কালো ফ্রেমের চশমা। বাসু বলেন, তাহলে অবশ্য মার্ডারার সুচিহ্নিত গঙ্গারাম যাদব। লোকটার বয়স 40-এর কাছাকাছি, দৈর্ঘ্যও ওই রকমই প্রায়, গোঁফদাড়ি কামানো, এবং যদিও তার চশমা রোল গোল্ড ফ্রেমের, তবু কালো ফ্রেমের চশমা পরাটা খুব কঠিন কিছু নয়। দুর্ভাগ্যবশত লোকটার মোক্ষম অ্যালিবাই আছে। 6ই সেপ্টেম্বর সকাল 6টার ফ্লাইটে সে দিল্লি চলে যায় এবং খুন হয়েছে ওই দিন বেলা 11টায় পহেলগাঁওয়ের কাছাকাছি। কিন্তু হত্যাকারীর ওইসব স্ট্যাটিস্টিক্স তুমি কোথায় পেলে সুজাতা? কেন? ও তো বলল ইয়াকুবের দোকান থেকে যে লোকটা ময়না পাখিটি কিনেছে তার। কিন্তু তুমি কেমন করে জানলে যে লোকটা ময়না কিনেছে সেই খুন করেছে মহাদেব প্রসাদকে? সেটাই কি আপনাদের হাইপোথিসিস নয়? আমাদের কিনা জানি না, অন্তত আমার নয়। কৌশিক কিঞ্চিত ক্ষুব্ধ স্বরে বলল, তাহলে আমাকে এভাবে নাকে দড়ি দিয়ে কাল ঘোরালেন কেন? আমি কথা বলিনি যে ওই লোকটা হত্যাকারী নয়। আমি শুধু বলেছি এমন কোনো সূত্র আমরা পাইনি যাতে ময়না ক্রেতাকে হত্যাকারী বলে নিশ্চিতভাবে চিহ্নিত করা যায়। আর আগেই তো বলেছি, আমার দৃঢ় বিশ্বাস আসল ক্লুটা আমরা খুঁজে পাবো ওই মুন্নার মাধ্যমেই। কে, কেন, কখন তাকে বদলে দিল, আর সবচেয়ে বড় কথা, আসল মুন্না আছে কোথায়? ঘন্টাখানেক পরে অ্যাম্বাসাডার গাড়িটা এসে দাঁড়ালো কাশ্মীরের সেন্ট্রাল মার্কেটের সামনে। সুরজ প্রসাদ এ গাড়িটা ওকে সর্বক্ষণের জন্য ব্যবহার করতে দিয়েছে। ড্রাইভারকে অপেক্ষা করতে বলে ওরা দুজন মার্কেটে ঢুকলেন। এটা একটা নতুন বাজার, পাশাপাশি টুরিস্ট নিধন দোকান। কাশ্মীরি শাল, কাঠের কাজ, নানা রকম কিউরিওর দোকান প্রচুর। এত সকালে দোকানে ভিড় নেই। প্রথম চত্বরটা পার হয়ে কৌশিক বাজারের পিছন দিকে ওকে নিয়ে এলো ইয়াকুব মিয়ার দোকানে। ইয়াকুব ওদের আপ্যায়ন করে বসালো, আদাব জানালো।
কৌশিক বলল, মিয়া সাহেব, এর কথাই আপনাকে বলেছিলাম, কলকাতার ব্যারিস্টার সাহেব। ইয়াকুব পুনরায় আদাব জানিয়ে শুধু বলল, বহুত খুব। বাসু প্রশ্ন করলেন, এ দোকান কতদিন হয়েছে মিয়া সাহেব? ইয়াকুব বলল, ये दुकान 5 साल की, কারণ বাজারটারও বয়স তাই। লেকিন আমি একেবারে আছি তা 20-30 সাল হবে। বাসু সাহেব দোকানটার চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। কিচিরমিচির শব্দে কান ঝালাপালা। নানা জাতের টিয়া, ময়না, কবুতর, লাভবার্ড, থ্রাস, বজ্রিকা, মায়ের দাঁড়ে বসা একটা ধনেশও আছে। আছে খাঁচাবন্দি খরগোশ, গিনিপিগ, সাদা ইঁদুর ইত্যাদিও। বাসু সাহেব বললেন, কাল আমার ভাইয়ের কাছে আপনি বলেছেন যে কিছুদিন আগে একটি পাহাড়ি ময়না একজনকে বিক্রি করেছেন, তাই নয়? ইয়াকুব বিশুদ্ধ উর্দুতে বলল, হুজুর, আমি আপনাকে সব কথা খোলাখুলি বলবো, লেকিন उससे पहले আপনি কি আমার একটা প্রশ্নের জবাব দিবেন? বলুন। আপনি কি আমাকে আদালতে সাক্ষী দিতে বলবেন? तब तो मेरे को कुछ याद नहीं आ रहा है। আদালতকে আমি খুব ভয় পাই। বাসু হেসে বললেন, ঠিক আছে ইয়াকুব মিয়া, আপনাকে আমি সাক্ষী হিসাবে সমন ধরাবো না। এবার বলুন। জি হ্যাঁ, সচ্চা বাত আছে। আমি কিছুদিন আগে, না তাই বা বলি কেন, ওই বাবুজি চলে যাবার পর আমি আমার হিসেবের খাতা ঘেটে দেখেছি, তাই আজ বলতে পারছি 2 সেপ্টেম্বর জুম্মাবারে আমি মাঝারি সাইজের একটা পাহাড়ি ময়না এক সাহেবকে বিক্রি করেছিলাম। সাহেবের চেহারা আপনার মনে আছে? जी साहब, उम्र होगा ये 40-45, আপনারই মতো লম্বা আর গোপদাড়ি কামানো। ওর পরনে ছিল পাতলুন আর ওভারকোট, ওর চোখে ছিল কালো ফ্রেমের চশমা। লোকটাকে দেখলে আপনি চিনতে পারবেন? সম্ভবত পারবো, চেহারা মুঝে ইয়াদ হ্যায়। বাসু বললেন, ঠিক কি কি কথা হয়েছিল আপনার যদ্দূর মনে আছে বলে যান দেখি। সেদিন ছিল জুম্মাবার, দুপুরে আমি নামাজ করতে গেছিলাম সামনের ওই মসজিদে। পাশের দোকানের ছবিরলালকে বলেছিলাম দোকানটা দেখতে। ছবিরলাল সজ্জন ব্যক্তি, ওর দোকান তো দেখতেই পাচ্ছেন হুজুর, কাশ্মীরি শালের। কোনো প্রয়োজন হলে ও যদি দোকান ছেড়ে চলে যায় আমি দেখভাল করি, আবার আমি যদি বাইরে যাই তখন ও আমার দোকানটা দেখে। সেদিন নামাজ সেরে ফিরে এসে দেখি ওই বাবুটি দোকানের সামনে বসে আছে। আমি তাকে আদাব জানিয়ে বললাম, ক্যা চাহিয়ে হুজুর? তো উনি বললেন একটা পাহাড়ি ময়না। আমার দোকানে তখন 4টে ময়না ছিল, টেবিলের উপর তাদের সাজিয়ে দিলাম। উনি তার ভিতর থেকে একটিকে পছন্দ করলেন আর বললেন, ওইটা নেব, কত দাম দিতে হবে? আমি ওকে বললাম, হুজুর এটার যথেষ্ট বয়স হয়েছে, বেশি দিন বাঁচবে না, তখন আপনি আমায় দুষবেন। তার চেয়ে এই ছোটটাকে কিনুন, এটা অনেক বলও শিখেছে। ওই ধাড়ি ময়নাটা কিছুই বল শেখেনি। উনি আমার কথার জবাবে বললেন, না আমি ওই ধাড়িটাকেই নিব, কত দাম দেব? আমি আবার বললাম, ওইটার দাম 200 টাকা, কিন্তু এই ছোট ময়নাটাকে আমি 150 টাকায় দেব, আপনি ওইটাকেই নিন। বলেই আমি পাখিটাকে দিয়ে শীষ দেওয়ালাম, বল শোনালাম, নানাভাবে ছোট ময়নাটাকে গোছাবার চেষ্টা করলাম, কিন্তু উনি কিছুতেই শুনলেন না। ওই ধাড়ি ময়নাটাকে বিনা দরদামে 200 টাকা দিয়ে কিনে নিলেন। বাসু বললেন, কিন্তু ধাড়ি ময়নাটাকে বেচতে আপনার অত আপত্তিই বা ছিল কেন? তার কারণ ওইটা আমার খুব পৈমন্ত ময়না। ওটাকে দোকানে নিয়ে আসার পর থেকেই আমার দোকানে লাভ বেড়ে যায়। আমার কেমন যেন মায়া পড়ে গিয়েছিল ওই ময়নাটার উপর। ওর অতটা বয়স হয়েছে এবং যেহেতু ও একটাও বল শেখেনি,
তাই ওর বাজার দর টাকা 50 হয় কি না হয়। উনি নগদ 200 টাকা দেওয়ায় আমি আর লোভ সামলাতে পারলাম না। উনি যে কেন 150 টাকা দিয়ে বোলপাড়া কম বয়সী ময়নাটাকে নিলেন না, তা তো আমি আজও বুঝতে পারিনি। আর সেই জন্যই ওই ক্রেতার কথা আমার এখনো স্পষ্ট মনে আছে। বাসু সাহেব বললেন, স্পষ্ট মনে আছে? বেশ, দেখুন তো এই লোকটাই কিনা। বুক পকেট থেকে ভাঁজ করা একখণ্ড কাগজ বের করে দেখান। ইয়াকুব দর্শন মাত্র চিনে ফেলল। যে হ্যাঁ হুজুর, এই তো সেই লোক। তারপর এদিক ওদিক দেখে নিয়ে প্রশ্ন করে, লোকটা কি ফেরারি আসামি আছে? কাগজে ওর ছবি ছাপা হয়েছে কেন? বাসু বললেন, ইয়াকুব মিয়া, আমি যে দোকানে এসে আপনাকে এই ছবি দেখিয়েছি, এত সব প্রশ্ন করেছি, তা স্রেফ ভুলে যান। তৃতীয় ব্যক্তি জানতে পারলে থানা পুলিশের হাঙ্গামায় পড়ে যাবেন। ইয়াকুব ছাপোষা মানুষ, দুহাত কানে ঠেকিয়ে বলল, না না, আমি কাউকে কিছু বলবো না হুজুর। দোকান থেকে বেরিয়ে এসে কৌশিক বলল, আপনি কেমন করে আন্দাজ করলেন যে মহাদেব প্রসাদ ওটা নিজেই কিনেছেন? দেখলে না, সুরজের স্টেটমেন্ট অনুযায়ী দোষটা শুক্রবার দুপুরে মহাদেব শ্রীনগরে ছিলেন, আর ক্রেতার যে বর্ণনা লোকটা দিল তার সঙ্গে মহাদেব যথেষ্ট সাদৃশ্য। কৌশিক আবার বলে, আমার যে বিশ্বাসই হচ্ছে না মহাদেব প্রসাদ নিজেই ওই ময়নাটা কিনেছেন। তাহলে আসল মুন্না কোথায় গেল? আর কেনই বা তিনি নিজে ময়নাটাকে বদলে দিলেন? বাসু বললেন, দ্যাটস দ্য মিলিয়ন ডলার কোশ্চেন। বাসু সাহেব সোয়েটারের ওপর কোটটা চড়িয়ে নেমে এলেন। ওরা দুজনে ঢুকে পড়ল রেস্তোরাঁটায়। বেশ ভিড় আছে। দূরের একটা টেবিল বেছে নিয়ে দুজনে বসলেন। বয় মেনু কার্ড নিয়ে হাজির হলো। বাসু বললেন, 1 প্লেট চিকেন স্যান্ডউইচ আর 1 পট কফি দাও, দুধ চিনি মিশিও না। আর দরজার সামনে একটা সিনেমন রঙের অ্যাম্বাসাডার আছে, তার ড্রাইভারকে জিজ্ঞেস করে এসো কি খাবে, যা চাইবে দিয়ে দিও। ছোকরা চলে যেতেই কৌশিক বলে, আপনি তখন বললেন আমার কাজ হচ্ছে শ্রীনগরের যাবতীয় উলের দোকান সন্ধান করা, তাহলে মত বদলিয়ে আবার আমাকে এখানে নিয়ে এলেন যে? বাসু বললেন, ভেবে দেখলাম শ্রীনগরের চেয়ে এখানকার কোনো উলের দোকানেই সূত্রটা খুঁজে পাওয়ার সম্ভাবনা বেশি। এখানে উলের দোকান 2-3টির বেশি হবে না। তুমি আমার সঙ্গে এখানে আজ তালিম নিয়ে নেবে। কাল সারাদিন শ্রীনগরে ওই পদ্ধতি অবলম্বন করে অ্যারিয়াডনেজ থ্রেড খুঁজবে। এরিয়াডনেজ থ্রেড মানে? লিজেন্ডস অফ গ্রিস অ্যান্ড রোম পড়নি? মনিটরকে খুঁজে পেতে স্বয়ং থেসিয়াস অ্যারিয়াডনের সুতো ধরে গুটি গুটি হামাগুড়ি দিয়ে এগিয়েছিলেন। এখানকার থানা অফিসে যাবেন নাকি? যেতে হতে পারে। যোগিন্দর সিং যদি একা থাকে তাহলে ইতিমধ্যে পুলিশ কতটা এগিয়েছে জানতে পারবো। আর সেখানে যদি শ্রীমান বর্মন বহাল তবিয়তে হাজির থাকেন তাহলে কোনো আশা নেই। স্যান্ডউইচ কফি পান আনতে দুজনে বেরিয়ে আসছিলেন। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে কাউন্টারে বসা ক্যাশিয়ারকে বাসু সাহেব প্রশ্ন করেন, কিছু উল কিনতে চাই, এখানে কোথায় পাবো বলতে পারেন? আগে উল মতলব নিটিং উল? হ্যাঁ, এই নমুনা আছে। পকেট থেকে অ্যারিয়াডনের সুতোটা বের করে দেখান। সেদিকে নজর না দিই ছেলেটা বলল, ঠিক उल्टा साइड में फुटपाथ में एक बड़ा दुकान है, पहलगांव वैरायटी स्टोर्स, वहाँ पता कर सकते हैं। नहीं मिला तो स्टेट बैंक का उल्टा साइड में न्यू उलन स्टोर्स में मिल सकता है। ভ্যারাইটি স্টোরসের দোকানদার বলল, হ্যাঁ উল ওরা বেচে, কিন্তু এই নমুনার উল ওদের স্টকে নেই। অর্ডার দিলে 7 দিনের মধ্যে আনিয়ে দিতে পারে। বাসু সাহেব বললেন, দিন 10 আগে কিন্তু আপনার দোকান থেকেই আমি 4 আউন্স কিনে নিয়ে গিয়েছিলাম এই নমুনার। লোকটি আবার ওর হাত থেকে নমুনাটা নিয়ে যাচাই করলো। বলল তার মনে হচ্ছে যে উনি গলতি করেছেন।
তারপর জিজ্ঞেস করলো যে তিনি নিজে এসেছিলেন কিনা। বাসু সাহেব বললেন, না, আমার বোন এসেছিল। দোকানদার বলল যে তাহলে এই উল তাদের দোকানের নয়। সে সাজেশন দিল যে তিনি নিউ উলেন স্টোর্স থেকে হয়তো কিনেছিলেন। ওখানে না পেলে তাদের এখানে অর্ডার দেওয়া যেতে পারে। বাসু সাহেব বললেন, 7 দিন তো আমি এখানে থাকবো না। শ্রীনগরে সবচেয়ে বড় দোকান কোনটা আপনারা যেখান থেকে হোলসেল মাল আনেন? দোকানদার বাসু সাহেবকে খামোখা দৌড়াদৌড়ি করতে মানা করলো। শ্রীনগর সেন্ট্রাল মার্কেটে নিউ কাশ্মীর এম্পোরিয়ামে খোঁজ করতে বলল। সেখানে না পেলে বোঝা যাবে যে এই নমুনার মাল এই তল্লাটে মিলবে না, দিল্লি থেকে আনাতে হবে। শুক্রিয়া জানিয়ে বাসু পথে নামলেন। নিউ উলেন স্টোর্সের সেলসম্যান নমুনা দেখেই বলল যে এই উল পাওয়া যাবে এবং জানতে চাইলো যে কতটা চাই। এও বলল যে তার কাছে একটা মাত্র পেটি অবশিষ্ট আছে এবং বলল বাসু সাহেব অর্ডার দিলে সে আনিয়ে দিতে পারে, কিন্তু সপ্তাহখানেক দেরি হবে। বাসু বললেন, 7 দিন তো আমরা এখানে থাকবো না। আমার যতদূর মনে হচ্ছে দিন 15 আগে আপনার দোকানে এই নমুনার উলের অনেকগুলো পেটি দেখেছিলাম। লোকটি বলল, বাসু সাহেবের হিসেবে গলতি হলো। 15 দিন নয়, দিন 7 আগে ওই নমুনার 4-6 পেটি ছিল, কিন্তু সেই মাল বিক্রি হয়ে গেছে। বাসু সাহেব বললেন, আচ্ছা, আপনার দোকানে আরেকজন বসেন না, এই ফর্সা মতন দেখতে? দোকানদার বলল, জি হ্যাঁ, যমুনা প্রসাদ। লেকিন ক্যা হুয়া? বাসু সাহেব বললেন, আমি তো তাকে বলে গিয়েছিলাম ওই 6 পেটিও আমি কিনবো। তখন আমার কাছে অত টাকা ছিল না। অ্যাডভান্স দেখে গিয়া স্লিপ দিখাইয়ে? না, অ্যাডভান্স দিইনি। কিন্তু কিন্তু কিছু নেই দাদা, ওটা অর্ডারি মাল ছিল। যমুনা প্রসাদ অমন কথা বলতেই পারেন না। অর্ডারি মাল? কে অর্ডারটা দিয়েছিল বলুন তো? ইতিমধ্যে আরেকজন খদ্দের আসায় সেলসম্যান তাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে। বাসু নীরবে পাইপ টেনে চলেন। ভদ্রলোক 2-3 রকম উলের নমুনা দেখে দরদাম করে কিছু না কিনেই চলে গেলেন। সেলসম্যান ওর দিকে ফিরে বলল, ইয়েস স্যার, আর কিছু দেখবেন ওই সেট কা আশপাশ? বাসু সাহেব বললেন, দেখবো, কিন্তু তার আগে বলুন তো অর্ডারটা কে দিয়েছিলেন? লোকটা পিছন ফিরে মাল বার করছিল। হঠাৎ ঘুরে দাঁড়িয়ে বিশুদ্ধ উর্দুতে যা বলল, বাংলায় তার নির্গলিতার্থ। এসব খেজুরে আলাপ করে কি পেট ভরবে? সে মাল তো এতদিনে বোনা শেষ হয়ে গেছে। বাসু তৎক্ষণাৎ বলেন, না, আমার বোনের জন্যই কিনতে এসেছি, তাই জিজ্ঞাসা করছি আমার বোনই মালটা কিনেছে কিনা, তাহলে হয়তো আর উলের দরকারই হবে না। লোকটা এর জবাবে যা বলল তা অপ্রত্যাশিত। জিজ্ঞেস করলো, क्या आप বাঙালি হ্যাঁ স্যার? হ্যাঁ, কেন বলুন তো? আর আপনার বহিনজি সামনে স্টেট ব্যাংক মে নকরি করতা হ্যায়? বাসু সাহেব উল্লসিত হয়ে বললেন, এক্স্যাক্টলি, তাহলে সেই কিনেছে। সেলসম্যান উলের পেটিগুলো গুছিয়ে নিতে নিতে উর্দু ছেড়ে এতক্ষণ বাংলা বলবার চেষ্টা করে। পहिले তো বহিনকে পুছ করবেন, তব না খরিদ করতে আসবেন। বাসু একগাল হেসে বললেন, তা ঠিক, তা হোক, ওই 1 পেটি যেটা আছে ওটা আমি নিয়ে যাব। কি জানি, যদি কম পড়ে। 1 পেটি উলের দাম মিটিয়ে বহুত ধন্যবাদ দিয়ে বাসু পথে নামতেই কৌশিক বলে, ভদ্রলোকের নামটা জিজ্ঞেস করা হয়নি। বাসু গম্ভীরভাবে বলেন, তাহলে ঠ্যাঙানি খেতে হতো। বোন উল কিনেছে কিনা সেই খবরটা না জানতেই লোকটা আমাকে 5 কথা শোনালো। তারপর কোন আক্কেলে জিজ্ঞেস করব আমার বোনের নাম কি? না, একটু ঘুরিয়ে যদি জিজ্ঞেস করা যেত। বাসু থমকে দাঁড়িয়ে পড়েন। বলেন, বেশ তো, আমি অপেক্ষা করছি, তুমি জেনে এসো। মাসির সম্বন্ধে দ্বিতীয় যে তথ্যটা জানা আছে তা হচ্ছে তার ব্রার মাপ 32। একটু ঘুরিয়ে জিজ্ঞেস করো না আগে যিনি উল কিনেছেন তার ব্রার মাপ 32 কিনা। কৌশিক হাত দুটি জোর করে বলে, ঘাট হয়েছে মামু, মাপ চাইছি, অত কিম। স্টেট ব্যাংকে গিয়ে বোনের তত্ত্ব তালাশ নেওয়া। কিন্তু আপনার বোন, মানে আমার সেই অজ্ঞাত মাসিমার সম্বন্ধে মাত্র 2টি তথ্যই তো শুধু আমরা জানি। তিনি সপ্তাহখানেক আগে 4 পেটি উল কিনেছিলেন আর তার ব্রাসিয়ারের মাপ মাত্র 32। বাসু বলেন,
আমারই ভুল হয়েছে। তোমাকে রানুর সঙ্গে দিয়ে সুজাতাকে নিয়ে এলে কাজটা সহজ হতো। এসে দেখো কিভাবে বনের নারী নক্ষত্র বার করি। স্টেট ব্যাংকে ঢুকে বাসু সাহেব একটি কাউন্টারে এগিয়ে গেলেন। ওয়ালেট থেকে একখানা 500 টাকার ট্রাভেলার্স চেক বার করে বললেন, ক্যাশ করব। কাউন্টারে বসা অল্প বয়সী ছেলেটা বলল, তারিখ দেখে সাইন কর দিজিয়ে। তারিখ বসিয়ে সই করে ট্রাভেলার্স চেকটা দিয়ে বাসু বললেন, 5খানা 100 টাকার। ছোকরা যতক্ষণ এন্ট্রি করতে ব্যস্ত ততক্ষণে বাসু সাহেব মোটামুটি চোখ বুলিয়ে নিয়েছেন। মহিলা কর্মী না হোক জনা 5, সকলের বয়সই 25 থেকে 50। একজনকে বাদ দেওয়া যেতে পারে, তিনি নিঃসন্দেহে অবাঙালিনী। আরও একজন ছাঁটাই হলো, তার ব্রার মাপ অন্তত 38, সম্ভবত 40। বাকি রইল জনা 3। এর মধ্যে কে হতে পারে? কাচের খোপের ভেতর দিয়ে বেরিয়ে এলো একটা হাত, তাতে 5খানা করকরে 100 টাকার নোট। বাসু বললেন, মাফ করবেন, আপনাদের এখানে একজন বাঙালি মহিলা কর্মচারী আছেন, তাই না? ভদ্রলোকের ভ্রু কুঞ্চন হলো। বললেন, কিউ বলিয়ে তো? না, মানে দিন 5 আগে ভদ্রমহিলার সঙ্গে এখানেই আলাপ হয়, এই নামটা ভুলে গেছি। আমিও বাঙালি কিনা তাই অনেক কথা হয়েছিল। আমি শ্রীনগর যাচ্ছি শুনে উনি একটি উলের নমুনা দিয়ে বলেছিলেন 1 পেটি উল কিনে আনতে। বাসু সাহেব উলের পেটিটা তুলে দেখান। ভদ্রলোক বলেন, আই সি, আপনি তাহলে রমা দাশগুপ্তার কথা বলছেন। হ্যাঁ, মিস দাশগুপ্তার উল বোনার বাতিক আছে বটে, কিন্তু তিনি তো ছুটিতে আছেন। ওর বাড়ির ঠিকানাটা যদি কাইন্ডলি। লেকিন বাড়িতে তো ওকে পাবেন না, উনি স্টেশন লিভ করার অনুমতি সহ ছুটি নিয়েছেন দিন 7 আর সেটা আজ থেকেই। আপনার অসুবিধা কিছু নেই, প্যাকেটটা আমাকে দিয়ে যেতে পারেন, মিস দাশগুপ্তা ফিরে এলে দিয়ে দেব। না, সেই জন্য নয়, মিস দাশগুপ্তা বলেছিলেন কলকাতা ফেরার পথে ওর বাড়ি থেকে একটা প্যাকেট উঠিয়ে নিতে। ওর কোনো কলকাতাবাসী আত্মীয়ের জন্য পাঠাতে চান। ওর বাড়ির লোকজনের কাছে নিশ্চয়ই প্যাকেটটা রেখে গেছেন। নেই, উসকা ভি কোই চান্স নেই হ্যায়। বাড়িতে উনি একাই থাকেন। মিস দাশগুপ্তা একজন কনফার্মড স্পিনস্টার, তবে হ্যাঁ, ওর প্রতিবেশিনী মিসেস কৃষ্ণমাচারির কাছে রেখে যেতে পারেন, এই চেষ্টা করে দেখুন। এই রাস্তা ধরে কিছু দূর গেলেই দেখতে পাবেন এক बहुत बड़ा मकान बन रहा है, एक नया सिनेमा हॉल, उसी का बाएं साइड में और थोड़ा आगे जाइएगा, देखिएगा मेथोडिस्ट चर्च, उसका पीछे बीच वाली मिस दासगुप्ता का। শেষ বাড়িটা মিস্টার কৃষ্ণমাচারির। অসংখ্য ধন্যবাদ জানিয়ে বাসু সাহেব ঘুরে দাঁড়িয়ে দেখতে পেলেন ম্যানেজারের ঘরের সুইং ডোরটা খুলে গেল এবং বের হয়ে এলেন পিবিআই কুড়তিলক মিস্টার সতীশ বর্মন। ওকে দেখেই থেমে পড়েন। গুড মর্নিং বাসু সাহেব, তো আপনি এখানে? হাতেই ধরা ছিল 5খানি 100 টাকার নোট, সেটা দেখিয়ে বললেন, ট্রাভেলার্স চেক ভাঙাতে। আর আপনি? বহাল তো বিয়াতেই আছি। আচ্ছা চলি, নমস্তে। সতীশ বর্মন একটু দ্রুত গতিতেই স্থান ত্যাগ করলেন। যে ছেলেটি ট্রাভেলার্স চেক ভাঙিয়ে দিয়েছিল তাকেই প্রশ্ন করলেন বাসু, পুলিশ কেন? চুরি ডাকাতি কিছু হয়েছে নাকি? ছেলেটি ভুরু কুঁচকে বললেন, পুলিশ? ও, পুলিশ কা আদমি? হ্যাঁ, তাই তো জানি। আশ্চর্য, আমাকে উনি বললেন লাইফ ইন্স্যুরেন্সের অফিসার। তাই নাকি? তা কি জিজ্ঞেস করছিল আপনাকে? আমাদের দারোয়ান মান বাহাদুরের ঠিকানা। মন বাহাদুরের একটা ইন্স্যুরেন্স পলিসির ব্যাপারে তার হোম অ্যাড্রেস চাই, তাই ওকে ম্যানেজার সাহেবের কাছে পাঠিয়ে দিলাম। বাসু সাহেব অতঃপর এগিয়ে গেলেন ম্যানেজারের ঘরের দিকে। সুইং ডোরের উপর দিয়ে দেখলেন ম্যানেজার একাই বসে কাজ করছেন। আসতে পারি ভিতরে? ইয়েস, কাম ইন প্লিজ, টেক ইউর সিট। বাসু আসন গ্রহণ করেই নিজের ভিজিটিং কার্ডখানা বের করে দিয়ে বললেন, আমি আপনাকে কয়েকটা প্রশ্ন করতে পারি কি? ম্যানেজার কি জানি কেন চটে উঠলেন, বললেন, ইজ ইট রিগার্ডিং মন বাহাদুর? এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। ভদ্রলোক তিতি বিরক্ত স্বরে বললেন, একই কথা আমি কতবার বলবো মশাই,
মোহন বাহাদুরের হোম অ্যাড্রেস দিয়েছি। তার রিভলভারটা তার নিজস্ব, সরকারি নয়। তার নম্বর কত তা আমি জানি না, আমার জানার কথাও নয়। সে রিভলভার নিয়ে দেশে গেছে না এখানে কার কাছে রেখে গেছে তা আমি জানি না। আমাদের খাতায় সে ছুটিতে আছে। আর কি বলতে হবে বলুন? বাসু ধীরে সুস্থে বললেন, ধন্যবাদ। কিন্তু এই কথাগুলো কি আপনি আমাকে ইতিপূর্বে বলেছেন? এবং আমি একই প্রশ্ন দ্বিতীয়বার করছি। আপনাকে বলিনি, কিন্তু এসডিও সাহেবকে বলেছি। কি নাম যেন ওই পাঞ্জাবি ওসি, ওনাকে বলেছি। এইমাত্র যে ভদ্রলোক এই ছাড় নিয়ে গেলেন তাকে বলেছি। বাসু গম্ভীর হয়ে বললেন, আপনাকে কি বলা হয়েছে এক্স এমপি লেট মহাদেব প্রসাদ খান্না যে রিভলভারের গুলিতে হত হয়েছেন সেটি আপনাদের দারোয়ান মোহন বাহাদুরের? ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পড়েন। বললেন, বলেন কি মশাই? বাসু গম্ভীরভাবে বলেন, আমি গ্র্যাটিস লিগ্যাল অ্যাডভাইস কাউকে দিই না, কিন্তু এক্ষেত্রে দিচ্ছি, কারণ আপনি আমার প্রশ্নে বিরক্ত হয়েছেন। আপনার দারোয়ানের রিভলভার তার নিজস্ব সম্পদ হলেও সেই অস্ত্রটা দিয়েই সে ব্যাংকের নিরাপত্তা রক্ষা করে। ফলে সেই রিভলভারের নম্বর না জানা ব্যাংক ম্যানেজারের একটা ত্রুটি। আপনার ডিপার্টমেন্ট কি বলবে জানি না, কিন্তু সাক্ষীর কাঠগড়ায় যখন সে কথা স্বীকার করবেন। ভদ্রলোক বাধা দিয়ে বলেন, সাক্ষী? আমি কেন সাক্ষী দিতে যাব? যেহেতু আমি আপনাকে সমন ধরাবো। ভদ্রলোক আবার বসে পড়েন। বলেন, কিছু মনে করবেন না, একই কথা বারে বারে বলতে কার ভালো লাগে বলুন? তাছাড়া কেসটার সত্যিকারের গুরুত্বের বিষয়ে কেউই আমাকে কিছু জানাননি। আর ইউ শিওর স্যার মান বাহাদুর মহাদেব প্রসাদকে খুন করেছেন? ডিড আই সে দ্যাট? না, মানে রিভলভারের গুলিতেই। বাসু বলেন, মিস্টার সুরজ প্রসাদ খান্না আমার ক্লায়েন্ট। ওই হত্যাকাণ্ডের বিষয়ে আমি অনুসন্ধান করছি। এবার কি আপনি জানাবেন? আমি যা জানতে চাই। কেন জানাবো না, বলুন কি জানতে চান? চা খাবেন? মোহন বাহাদুর কবে থেকে ছুটিতে আছে? 7ই আগস্ট থেকে। যতদূর জানি সে দেশে আছে, মানে নেপালে। হোম অ্যাড্রেসটা চাই? হ্যাঁ, চাই। আচ্ছা, মোহন বাহাদুর তার রিভলভারটা নিয়ে দেশে গেছে অথবা এখানে রেখে গেছে তা জানাতে পারবেন না কেন? কেমন করে জানাবো বলুন? মোহন বাহাদুর এক্স আর্মি ম্যান, একজন ব্রিগেডিয়ারের দেহরক্ষী ছিল, অত্যন্ত বিশ্বস্ত। তারই সুপারিশে ব্যাংকে ওর চাকরি হয়েছিল, এবং এও জানি তারই সুপারিশে ও একটি রিভলভারের লাইসেন্স পায়। অস্ত্রটা ওর নিজের। নম্বরটা আমার টুকে রাখা উচিত ছিল, লেকিন। বাসু সে কথার জবাব না দিয়ে প্রশ্ন করেন, মোহন বাহাদুর এখানে থাকতো কোথায়? তার লোকাল অ্যাড্রেসটাও চাই। মোহন বাহাদুর এখানে সপরিবারে থাকতো না, আমাদের একজন এমপ্লয়ির সঙ্গে থাকতো। আই সি। তার কি নাম? শ্রী রমা দাশগুপ্তা। তিনিও ছুটিতে আছেন। ও, তা তিনি কতদিন এখানে পোস্টেড আছেন? বছর 3 হবে। কেন বলুন তো? এ কথারও জবাব না দিয়ে নমস্কার করে বেরিয়ে এলেন বাসু সাহেব। বাইরে আসতেই কৌশিক বলে, মোহন বাহাদুরের রিভলভারটাই যে মার্ডার ওয়েপন তা কিভাবে জানলেন? নিশ্চিতভাবে জানি না, তবে সম্ভাবনা 99.9%। যেহেতু শর্মা, যোগিন্দর এবং বর্মন মোহন বাহাদুরের খোঁজ নিচ্ছে এবং ম্যানেজার কথা প্রসঙ্গে নিজেই স্বীকার করে বসলো বর্মন ওই রিভলভারের বিষয়ে প্রশ্ন করছিল। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, ওই এরিয়াডনেজ থ্রেড। আবার এরিয়াডনেস থ্রেড? নয়, লক কেবিনে যে রিভলভারটা পাওয়া গেল তার মালিক মোহন বাহাদুর, এবং সে বাস করে স্টেট ব্যাংকের এমন একজন কর্মচারীর বাড়িতে যেখানে বন্দী হয়ে আছেন অ্যারিয়াডনে। পথে বেরিয়ে কৌশিক বলল, আচ্ছা, অমন বেমক্কা মিথ্যা কথা বলতে আপনার বাধে না? মিথ্যা কথা? সেটা আবার কখন বললাম হে? বললেন না এক এক জায়গায় এক এক ঝুড়ি মিথ্যা বলছেন। নিউ উলেন হাউসে বললেন যমুনা প্রসাদের কথা। জাস্ট এ মিনিট। যমুনা প্রসাদ নামটা আমি বলিনি, বলেছি ফর্সা মতন আর একজন লোক। তো কাশ্মীরের কোনো দোকানে তোমার মতো কালো বিক্রেতা বসে থাকে। আর ব্যাপারটা কি জানো? অ্যাড জাস্টিফাইজ দ্য মিনস। উদ্দেশ্য সৎ হলে
হলফ যখন নেওয়া নেই তখন অমন দু চারটে মিথ্যা কথায় দোষ ধরতে নেই। তয়া ঋষিকেশ হৃদি স্থিতেন, বুঝলে না? আমরা তো উলের কাঁটায় জড়ানো অ্যারিয়াডনের সুতোয় বাঁধা পুতুল। তিনি যেমন নাচাচ্ছেন তেমনি নাচছি। গাড়িটা যখন মেথডিস্ট চার্চের কাছাকাছি এসে দাঁড়ালো তখন উলের প্যাকেট হাতে এগিয়ে চললেন বাসু সাহেব, পিছন পিছন কৌশিক। প্রথম বাড়িটা অতিক্রম করে দ্বিতীয় বাড়িটার সামনে এসে দাঁড়ালেন ওরা। একটা ছোট্ট একতলা বাড়ি, সামনের দরজায় তালা ঝুলছে, দেয়ালের পাশে একটা ছোট্ট নেম প্লেট, রমা দাশগুপ্তা। দরজায় যখন তালা মারা তখন খবরটা ঠিকই, ভদ্রমহিলা পেহেলগামে নেই, অন্তত বাড়িতে বা তাঁর কর্মস্থলে নেই। বাসু সাহেব অগত্যা শেষ বাড়িটায় হানা দিলেন। এটাও ছোট্ট একতলা বাড়ি, করগের টিনের ছাদ, সদর দরজা ভেতর থেকে বন্ধ। তা হোক, চিমনি দিয়ে ধোঁয়া বার হচ্ছে। এখানেও অনুরূপ নেমপ্লেট, এই যে কৃষ্ণমাচারী। বাসু সাহেব কলিং বেল বাজালেন, দরজা খুলে গেল। একজন মাদ্রাজি ভদ্রমহিলা দরজা অল্প একটু ফাঁক করে মুখ বাড়িয়ে ইংরাজিতে বললেন, কাকে চাই? বাসু সাহেব বললেন, রমা দাশগুপ্তাকে। দরজায় ল্যাচকি লাগানো আছে, ফাঁক দিয়ে ভদ্রমহিলা বললেন, পাশের বাড়ি, কিন্তু সে তো নেই। বাসু বললেন, হ্যাঁ তালা মারা দেখলাম। তা পেহেলগাঁওয়েই আছেন তো? না, নেই। কিন্তু আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। মাফ করবেন, এক গ্লাস জল পাবো? ও শিওর শিওর, আসুন ভিতরে এসে বসুন। দরজাটা খুলে গেল। ছোট্ট বসার ঘর, কিন্তু শৌখিনভাবে সাজানো। আড়ম্বর নেই, রুচির পরিচয় আছে। ভদ্রমহিলা কাঁচের গ্লাসে 2 গ্লাস জল নিয়ে এলেন ট্রেতে করে, সামনের টিপয়ে নামিয়ে দিয়ে বললেন, আপনি কি রমার কোনো আত্মীয় আছেন? না, আত্মীয় ঠিক নয়, তবে আমিও বাঙালি। একটা বিশেষ প্রয়োজনে মিস দাশগুপ্তাকে খুঁজছি। ভদ্রমহিলা বললেন, আপনার একটু ভুল হয়েছে, রোমা এখন আর মিস নয়, মিসেস। তাই নাকি? ওর বিয়ে হয়ে গেছে? কিন্তু কতদিন? সপ্তাহখানেক হলো, খবরটা এখনো জানাজানি হয়নি। বেশি বয়সের বিয়ে আছে, ওই কারণে এখনো নেমপ্লেটটা বদলানো হয়নি। এখন ওর নাম মিসেস রমা কাপুর। কৌশিকের মনে পড়ল স্টেট ব্যাংকের সকলেই ওকে মিস দাশগুপ্তা বলে উল্লেখ করেছিল। নিতান্ত পাশের বাড়ি বলেই এ ভদ্রমহিলা খবরটুকু জেনেছেন। বাসু প্রশ্ন করেন, ওর হাজবেন্ডের নাম কি? জেপি কাপুর। তা তিনি বা কোথায়? তিনি এখন এখানে থাকেন না, কোথায় থাকে তাও জানি না। আপনি কি মিসেস কাপুরের জন্য কিছু চিঠি লিখে যাবেন? চিঠি নয়, একটা উলের প্যাকেট। সেটা হাতে নিয়ে মিসেস কৃষ্ণমাচারী বললেন, হ্যাঁ, এই রঙেরই একটা সোয়েটার ও বুন ছিল বটে। আপনাকে আনতে বলেছিল বুঝি? সে প্রশ্নের জবাব না দিয়ে বাসু বললেন, মিসেস কাপুর কখন বেরিয়েছেন বাড়ি ছেড়ে? এই তো আধ ঘন্টা হবে। সকালবেলা অফিস গেল, তারপরেই তো হন্তদন্ত হয়ে ফিরে এলো। আমাকে বলল আমাকে এখনই যেতে হবে, 2:30টার বাসটা হয়তো এখনো গেলে পেয়ে যাব, বলেই তো ছুটে বেরিয়ে গেল। 2:30টার বাস এখান থেকে কোথায় যায়? শ্রীনগরে। ঠিক তখনই বাড়ি থেকে কে যেন বলে উঠল, মিসেস কৃষ্ণমাচারী হেসে বললেন, চা খাবেন নাকি? বাসু সাহেব সে কথার জবাব না দিয়ে বললেন, ভিতর থেকে কেউ কথা বলল? ও কিছু নয়, একটা পাহাড়ি ময়না আছে। রোমা বাইরে যাওয়ার সময় পাখিটা আমার কাছে রেখে গেছে। চা খাবেন? গরজ বড় বালাই। বাসু বললেন, চা তেষ্টা পেয়েছে বটে, তবে শুধু শুধু আপনাকে বিরক্ত করা। কিছু মাত্র নয়, আমি চায়ের জল বসাতেই যাচ্ছিলাম। 1 কাপের বদলে কেটলিতে 3 কাপ জল নেওয়া বই তো নয়। ভদ্রমহিলা প্রস্থানোদ্যতা দেখেই বাসু বললেন, পাখিটাকে একটু নিয়ে আসবেন, এর দারুণ কৌতূহল হচ্ছে। এমন সুন্দর বোল পড়লো যে আমি ভাবলাম মানুষ কথা বলছে। মিসেস কৃষ্ণমাচারী ভেতর থেকে কালো কাপড়ে ঢাকা একটা খাঁচা নিয়ে এসে টেবিলের ওপর রাখলেন। ভেতর থেকে পাখিটা বলল, হ্যালো। কৌশিক ঝুঁকে পড়ে বলল, রাম রাম।
খাঁচার ভেতর থেকে প্রতিধ্বনি হলো, রাম 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 রাম। ভদ্রমহিলা চায়ের জল বসাতে চলে গেলেন। বাসু সাহেব ঝুঁকে পড়ে অস্ফুটে বললেন, রাম নাম সাথে। পাখিটা শুধু বলল, রাম নাম সাথে, রাম নাম সাথে। কৌশিক বলল, সবই যখন হলো তখন ফিঙ্গারপ্রিন্ট ভেরিফিকেশনটাও হয়ে যাক। সন্তর্পণে সে কালো কাপড়টা সরিয়ে দিল। দুজোড়া চোখের দৃষ্টি কেন্দ্রীভূত হলো যেখানে ময়নাটার ডান পায়ের অনুপস্থিত মধ্যমাটা থাকার কথা। বাসু অস্ফুটে বললেন, না, তোর চূড়ান্ত শনাক্তকরণটা হয়ে গেল। ময়নাটা ঘাড় কাত করে অপরিচিত মানুষ দুটোকে দেখে নিল। তারপর সেই যে দীর্ঘ বোলটা পড়ল তাতে দুজনেই বজ্রাহত হয়ে গেলেন। পাখিটা স্পষ্টভাবে বলল, রামা, মাত মারো, মাত মারো। পিস্তল নামাও, পিস্তল নামাও। দ্রুম। হায় রাম, হায় রাম। কৌশিক চেয়ার ছেড়ে দাঁড়িয়ে ওঠে। বাসু দু হাতে ওর খাঁচাটাকে চেপে ধরে বলেন, কি বললি? ফের বল। যেন বুঝতে পারলো ওর কথা। একই বল আবার পড়লো ময়নাটা। রামা, মাত মারো, মাত মারো। পিস্তল নামাও, পিস্তল নামাও। দ্রুম। হায় রাম। মাঝের ওই দ্রুম অবিকল পিস্তলের শব্দ। একটু পরেই মিসেস কৃষ্ণমাচারী চায়ের সরঞ্জাম নিয়ে হাজির হলেন। বাসু বললেন, এ পাখিটা রমাদেবী কতদিন পুষছেন? এটা ওর স্বামী দিন সাতেক আগে ওকে উপহার দিয়েছে। এটাকে ভিতরে রেখে আসি, নইলে টেবিলটা নোংরা করে দিবে। ভদ্রমহিলা প্রস্থান করলেন। কৌশিক বলল, মামু কিছু বুঝতে পারছেন? বাসু বললেন, চুপ। একটু পরেই ভদ্রমহিলা ফিরে এসে চা বানাতে বসলেন। বাসু বললেন, আমারটা দুধ চিনি বাদে। তিনজনে 3 কাপ চা টেনে নেবার পর বাসু বললেন, মিসেস কৃষ্ণমাচারী, আমার পরিচয়টা আপনাকে দেওয়া হয়নি। পকেট থেকে একটি নামাঙ্কিত কার্ড বার করে টেবিলে রাখলেন। মিসেস কৃষ্ণমাচারী সেটা দেখলেন। পিকে বাসু, বার অ্যাট লর্ড। কোনো কীর্তিকাহিনী সম্বন্ধে দক্ষিণ ভারতীয় ওই ভদ্রমহিলা যে অবহিত নন তা বেশ বোঝা গেল। উনি শুধু বললেন, সো গ্ল্যাড টু মিট ইউ মিস্টার বাসু। আর এ হচ্ছে আমার সহকারী কৌশিক মিত্র। ভদ্রমহিলা এদিকে ফিরে নড করলেন। বাসু বললেন, মিস্টার কাপুরকে আপনি দেখেছেন? দেখেছি বই কি, কিন্তু কেন? ওদের বিয়েটা কোথায় হলো, কি মতে? রেজিস্ট্রি বিয়ে, শ্রীনগরে। আমার স্বামী উইটনেস ছিলেন, কিন্তু কেন বলুন তো? বাসু বললেন, বাই এনি চান্স এই ফটোটা কি মিস্টার কাপুরের? পকেট থেকে ভাঁজ করা একখণ্ড কাগজ তিনি বাড়িয়ে ধরেন। ভদ্রমহিলা দেখেই চমকে ওঠেন। ইয়েস, অফকোর্স। এই তো যশোদা কাপুর। কিন্তু ওর ছবি আপনি কোথায় পেলেন? এখনই আপনাকে তা জানাতে পারছি না, তবে এটুকু আপনাকে বলি, মিস্টার কাপুর বিবাহিত। রমাকে যদি তিনি বিয়ে করে থাকেন তাহলে বাইগামির চার্জে তিনি অভিযুক্ত হবেন। ভদ্রমহিলা শুধু বললেন, ও মাই গড! আপনার প্রতিবেশিনীকে এখনই কিছু জানানোর প্রয়োজন নেই। সে যে বিবাহ করেছে এটা তার অফিসও জানে না দেখলাম। আমি চেষ্টা করব যাতে ব্যাপারটা নিজেদের মধ্যেই অ্যামিকেবলি সেটেল করা যায়। আশা করি আপনার সাহচর্য পাবো। সার্টেনলি, রমার মতো তো মেয়ে হয় না। খবরটা শুনলে সে একেবারে মুচড়ে পড়বে। আচ্ছা, আপনি বলতে পারেন মিসেস দাশগুপ্তা কেন এমন একটি প্রৌঢ় ভদ্রলোককে বিয়ে করলো? রোমাও তো কচি খুকি নয়। তার বয়স তো 35-36 তো হবেই। আর কেন পছন্দ করলো ওটা তো বলা কঠিন আছে। যার যাতে বোঝে মন। বাট কাপুরও খুব অ্যাট্রাকটিভ পুরুষ আছেন। সুন্দর স্বাস্থ্য, দিলদরাজ মানুষ, যদিও বেকার আছেন। কৌশিক আর বাসু উঠে দাঁড়ালেন। চা পান শেষ হয়েছিল তাদের। বাসু শেষ প্রশ্ন পেশ করলো, আপনার কাছে আজকের কাশ্মীর টাইমসটা আছে? না, নেই। আমরা তো হিন্দুস্তান টাইমস রাখি। কিন্তু আপনার বিশেষ প্রয়োজন থাকলে আমি... না না, তার দরকার হবে না। আচ্ছা চলি, নমস্কার। গাড়িতে ফিরে এসেই বাসু ড্রাইভারকে বললেন,
বাস স্ট্যান্ডে চলো। অনতিবিলম্বেই বাস স্ট্যান্ডে এসে খবর পেলেন শ্রীনগরগামী যে বাসটা বেলা 2:30টায় ছেড়েছে সেটা শ্রীনগরে পৌঁছাবে বিকেল 6:15টায়। সেটা এক্সপ্রেস বাস নয়। বাসু হাত ঘড়িতে দেখলেন তখন 3:40। ড্রাইভারকে জিজ্ঞেস করলেন, 6:15টার আগে শ্রীনগর বাস স্ট্যান্ডে পৌঁছাতে পারবে? জরুর। তাহলে সোজা চলো শ্রীনগর বাস স্ট্যান্ড। 6:15টার আগে পৌঁছানো চাই। বেফিকর রহিস সাব। ওদের অ্যাম্বাসাডার গাড়িটা যখন শ্রীনগর বাস স্ট্যান্ডে এসে ঢুকছে তখনও পেহেলগাঁও শ্রীনগর সার্ভিসের বাসটা থেকে লোক নামতে শুরু করেনি। বোধহয় আধ মিনিট আগে সেটা ওই গোলাকৃতি বাস স্ট্যান্ডে প্রবেশ করেছে। কন্ডাক্টর পাদানি থেকে ঝুলে পড়ে পিছনটা দেখছে ও ক্রমাগত টিং টিং বাজিয়ে চলেছে। ঠিক হ্যায় और जाइए जाइए ঠিক হ্যায়। দুটি যাত্রীহীন বাসের মাঝখানের ফাঁকে ব্যাক গিয়ারে বাসটা নৈশ বিশ্রামের জায়গা খুঁজে নিচ্ছে। যাত্রীরা অনেকেই নিজ নিজ সিটে দাঁড়িয়ে পড়েছেন। কুলিরা ঘিরে ধরেছে। একজন ওপরে উঠে দড়ি দিয়ে ত্রিপলের ঢাকাটা ছাদ থেকে সরিয়ে দিচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসছে। দোকানে পথে আলো জ্বলে উঠছে। কৌশিক ও বাসু সাহেব দ্রুত গতিতে বাসটার দিকে এগিয়ে গেলেন। সন্ধান সূত্রের পুঁজিত কুললে 3টি। বাঙালি মহিলা, বয়স 35 ও মাঝারি গড়ন। বাসু সাহেব মহিলা যাত্রীদের উপর একবার দ্রুত চোখ বুলিয়ে নিলেন। কৌশিকও। জনাদশেক মহিলা যাত্রী আছেন। জনাচারেক বৃদ্ধা, 6টি অল্প বয়সী, একজন নিঃসন্দেহে পাঞ্জাবিনী, দুজন পিছনে কাছাসাটা গুজরাটিনি, বাকি দুজন সন্দেহজনক। একজন আছেন পিছনের সিটে, অপরজন একেবারে সামনের দিকে। দুজনেরই বয়স 35-36, আধুনিক সাজ পোশাক, মাঝারি গড়ন। শাড়ি পরার ধরন উত্তর এবং পূর্ব ভারতীয়, যাকে বলে হ্যাভলস করে পরা। পিছনের সিটে যিনি বসে আছেন তার বব ছাটা চুল, নীলচে রঙের সিনথেটিক শাড়ি, ম্যাচ করা ব্লাউজ, ম্যাজেন্টা রঙের টিপ, হাতে ভ্যানিটি ব্যাগ। ড্রাইভারের ঠিক পিছনেই যিনি বসে আছেন তার চুল খোঁপা বাঁধা, পরনে একটা মাস্টার্ড রঙের সিল্ক শাড়ি, কাঁধে একটা এয়ার ব্যাগ, দু হাতে দুগাছি চুড়ি আর হাতে সরু রিস্ট ওয়াচ। কৌশিক বাসু সাহেবের কানে কানে বলল, আপনি একজনকে ট্রাই করুন, আমি দ্বিতীয় জনকে। বাসু বললেন, আমার ইনটিউশন বলছে সামনের দিকের মুর্শিদাবাদিনী আমাদের টার্গেট। তুমি বব হেয়ারিনিকেই ফলো করো। গাড়িটা পার্ক করার পর প্রথমেই নেমে এলেন বব চুলো মহিলাটি এবং তার ঠিক পিছনেই একজন মধ্যবয়সী পুরুষ। পুরুষটির কোলে একটা ঘুমন্ত শিশু। তিনি বাচ্চাটিকে কোলান্তরিত করে বললেন, वो বারান্দা পে চলি যাও, मैं সামাল लेता हूं। ব্যাস, হারাধনের 10টি মেয়ের বাকি রইল এক। বাসু সাহেব বাসের পিছন থেকে সরে গিয়ে ঘাপটি মেরে অপেক্ষা করেন, শর্ট ফাইন লেগের যুক্তকর ফিল্ডারের মতো। অধিকাংশ যাত্রী বাস থেকে নেমে যাওয়ার পর মেয়েটি নামলো, ঝোলা ব্যাগ সমেত। গাড়ির ছাদের দিকে দৃকপাত মাত্র করলো না, অর্থাৎ ওর কোনো ভারী লাগেজ নেই। ইতিউতি চাইতে থাকে ট্যাক্সির খোঁজে। শর্ট ফাইন লেগের ফিল্ডার এক পা এগিয়ে এসে হঠাৎ ওর পিছন থেকে ডেকে ওঠেন, রমা। বিদ্যুৎ পৃষ্ঠার মতো মেয়েটি চকিতে পিছন ফেরে বাসু সাহেবকে আপাদমস্তক দেখে নিয়ে বলল, ডিড ইউ মেক এ সাউন্ড? বাসু উত্তরে বঙ্গভাষায় জবাব দিলেন, হ্যাঁ আমি। তুমি তো রমা দাশগুপ্তা। মেয়েটি সামলে নিয়েছে নিজেকে। দাঁত দিয়ে নিচের ঠোঁটটা কামড়ে বলে, নো। বাহ, বাংলা বলতে না পারলেও ভাষাটা বলনি দেখছি। 3 বছরে কাশ্মীরে এসে বুঝতে পারো ঠিকই নয়? মেয়েটি জবাব দেয় না, কি যেন ভাবছে সে। বাসু বলেন, ঠিক আছে, তুমি রমা দাশগুপ্তা নও, মিসেস রমা কাপুর। এবার তো স্বীকার করবে। কিঞ্চিত ভ্রুভঙ্গে মেয়েটি ইংরেজিতেই জবাব দেয়, হু আর ইউ অ্যান্ড হোয়াই ইউ আর ডিস্টার্বিং মি? বাসু পুনরায় বঙ্গভাষায় বলেন, সাদা বাংলায় কথা বলো রমা, তাহলে অন্য কেউ বুঝবে না। আমার নাম পিকে বাসু। আমি ব্যারিস্টার, সুরজ প্রসাদ খান্নার তরফে সলিসিটার। তোমার সঙ্গে কয়েকটা কথা বলতে চাই।
মেয়েটি আবার বাসু সাহেবকে আপাদমস্তক ভালো করে দেখে নিল। এবার বঙ্গভাষে বলল, আপনি যে ব্যারিস্টার পিকে বাসু তার প্রমাণ দিতে পারেন? বাসু পকেট থেকে একটা নামাঙ্কিত ভিজিটিং কার্ড ওর হাতে দিয়ে বললেন, এটা অবশ্য চূড়ান্ত আইডেন্টিফিকেশন নয়। তোমার সন্দেহ পুরোপুরি না ঘুচলে আমার ড্রাইভিং লাইসেন্সটাও দেখতে পারো। বাই দ্য ওয়ে, তুমি কি আমার নাম জানতে? জানতাম, আপনার ওপর লেখা অনেক কাহিনী আমি পড়েছি, কিন্তু এক্ষেত্রে আপনি আমার সঙ্গে কি নিয়ে আলোচনা করতে চান? স্বর্গত মহাদেব প্রসাদ খান্নার বিষয়ে। মেয়েটি স্পষ্টতই নিজেকে গুটিয়ে নিল, বলল, সে বিষয়ে আমার কোনো বক্তব্য আছে বলে তো আমি মনে করি না। বোকার মতো কথা বলো না। তুমি জানো না ব্যাপারটা অনেক দূর গড়িয়ে গেছে, আর সেটা সম্পূর্ণ তোমার নাগালের বাইরে। আপনি কি বলতে চাইছেন বলুন তো? আমি বলতে চাইছি, হয়তো পুলিশ ইতিমধ্যেই জেনে গেছে নিহত মহাদেব প্রসাদ খান্না যশোদা কাপুরের ছদ্মনামে তোমাকে বিবাহ করেছেন। এটুকু সূত্র আবিষ্কার করলেই তারা তোমার বাড়িতে হানা দেবে আর মুন্নাকে আবিষ্কার করবে। মিসেস কৃষ্ণমাচারী তাদের জানিয়ে দেবেন যে মুন্না হচ্ছে কাপুর তথা খান্নারই একটি প্রণয় উপহার। সেই মুহূর্তেই পুলিশ এবং সাংবাদিকদের দল গোটা কাশ্মীর উপত্যকায় তোমাকে আতিপাতি করে খুঁজবে এবং এই বাস স্ট্যান্ডে এবং অ্যারোড্রোমে বানিহাল পাশের নামায় তোমার জন্য তারা প্রতীক্ষা করবে। তারপর যে মুহূর্তে ওরা শুনবে মুন্নার ওই মারাত্মক বোলটা ওই রমা। মেয়েটি মাঝপথে ওকে থামিয়ে দিয়ে বলল, চুপ করুন। এক্স্যাক্টলি, এখানে এসব কথা আলোচনা করে কোনো লাভ নয়। এখানে এসব কথা আলোচনা করা মারাত্মক। কে জানে ইতিমধ্যেই বাস স্ট্যান্ডে পুলিশের চর এসেছে কিনা। মেয়েটি পুনরায় বলে, আপনি এত কথা কি করে জানলেন? ঠিক যেভাবে আমার চেয়ে ঘন্টা 10-12 পিছনে পুলিশ এবং সাংবাদিকরা জানবে। বুদ্ধির প্রতিযোগিতায় আমি ওদের চেয়ে কয়েক কদম এগিয়ে আছি বলেই তুমি এখনো অ্যারেস্টেড হওনি। তুমি যদি গোয়ার্তুমি করে আরো কিছু সময় এখানে নষ্ট করো, তাহলে সেই সময়ের ব্যবধানটা আরো কিছুটা কমে আসবে, এই আর কি। 2-1 সেকেন্ড মেয়েটি নতনেত্রে কি যেন চিন্তা করলো, তারপর মুখ তুলে বলল, ঠিক আছে, আমি আপনার সাথে কথা বলতে রাজি। কি জানতে চান আপনি? সব কথা আদ্যন্ত। কোথায় শুনবেন? কোনো রেস্তোরাঁয় ঢুকবেন? না, কোনো পাবলিক প্লেসে নিশ্চিন্তে কথা বলা যাবে না। আমার গাড়িতে। কৌশিক কোনো কথা বলেনি এই পর্যন্ত। এখন বলল, আসুন। ওরা তিনজনে এলেন ওদের গাড়িতে। বাসু আর মেয়েটি বসলো পিছনের সিটে, কৌশিক ড্রাইভারের পাশে। বাসু সাহেব তার নোটবুক থেকে একটা পাতা ছিঁড়ে নিয়ে কি যেন লিখলেন। তারপর ড্রাইভারকে সেই হাত চিঠি আর একটা 10 টাকার নোট দিয়ে বললেন, গাড়ি এখানেই থাক, গাড়ির চাবিটা রেখে যাও। এই চিঠিটা হাউস বোটে গিয়ে সুজাতাকে দেবে এবং তাকে নিয়ে এখানে ফিরে আসবে। যাও। ড্রাইভার রওনা হতেই বাসু বললেন, এ হচ্ছে কৌশিক মিত্র, এর সামনে। মেয়েটি বাধা দিয়ে বলল, জানি, সুকৌশলীর কৌশিকবাবু। বাসু বললেন, নাও স্টার্ট টকিং। মেয়েটি বলল, প্রথমেই বলে নি আমি অন্যায় কিছুই করিনি। অপরাধ তো দূরের কথা, আমি এমন কিছু করিনি যাতে আমাকে লজ্জিত হতে হয়। বুঝলাম, বলে যাও। গাড়ির ভিতরটা অন্ধকার, বাইরে আলো, গাড়ির কাঁচগুলো ওঠানো। মেয়েটিকে ভালো দেখা যাচ্ছে না সেই আধা অন্ধকারে। শুধু উজ্জ্বল সার্চির পশ্চাৎপটে একটি নারী মূর্তির সিলুয়েট। রমার কণ্ঠস্বরে উত্তেজনা আছে, কিন্তু বাচনভঙ্গিতে কোনো নাটকীয়তা নেই। কিছুটা নিরাসক্ত হবার প্রচেষ্টা আছে। তবু যেহেতু অনেকগুলি অনুভূতি, বেদনা, ভয়, উত্তেজনা ওকে আচ্ছন্ন করে আছে, তাই ওর অনাসক্তিটা বারবার ব্যাহত হয়ে যাচ্ছিল। ও বলতে থাকে, আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একজন কর্মী, বর্তমানে পহেলগাঁওয়েই পোস্টেড। সংসারে আমার আর কেউ নেই, বাবা মা ভাই বোন। আমার বর্তমান বয়স 35। নানা কারণে আমি বিবাহ করিনি। না, যখন বলতে বসেছি তখন সব কথাই খুলে বলি, তাহলে আমার ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন।
প্রায় 10 বছর আগেকার কথা। আমি তখন কলকাতায় এমএ পড়ি। বাবা মা দুজনেই বেঁচে। ওই সময় এক সহপাঠীর প্রেমে পড়ি। ছেলেটি বড়লোক ঘরের, আমার বাবা ছিলেন নিম্ন মধ্যবিত্ত কেরানি। আমরা দুজনেই পাশ করে বেরিয়ে আসার পর ছেলেটি উচ্চশিক্ষার্থে স্টেটসে যায়। আমরা দুজনেই প্রতিশ্রুত হই যে পরস্পরের জন্য প্রতীক্ষা করব। দীর্ঘ 5 বছর ধরে ডাক বিভাগে আমরা দুজনেই বহু অর্থ ব্যয় করি। তারপর যখন সে দেশে ফিরে আসে তখন জানতে পারি সে বিবাহিত আর তার একটি 3 বছরের শিশু আছে। এরপরেও যে আমার জীবনে পুরুষ না এসেছে তা নয়, কিন্তু প্রত্যেকের মধ্যেই আমি ওই অনিমেষের সেই ছেলেটার ছবি ফুটে উঠতে দেখতাম। এটাই আমার অবিবাহিত থাকার কারণ। আমার স্বামীর সঙ্গে মহাদেব প্রসাদ খান্নার সঙ্গে আমার আলাপ হয় গত সেপ্টেম্বর মাসে, নিতান্ত ঘটনাচক্রে। সেদিন ছিল রবিবার। আমি সারাদিনের মতো কিছু খাবার আর ফ্লাক্সে করে কফি বানিয়ে নিয়ে পাহাড়ের দিকে গিয়েছিলাম। এরকম প্রায়ই আমি পাহাড়ের দিকে বেড়াতে যেতাম। বাসু সাহেব বলে ওঠেন, একা? হ্যাঁ, একাও কখনো কখনো গিয়েছি, কখনো বা 2-1 সহকর্মীর সঙ্গে। বেশিরভাগই সঙ্গে থাকতো ওই মন বাহাদুর। যে রোববারের কথা বলছি সেদিনও ওই মন বাহাদুর ছিল আমার সঙ্গে। মন বাহাদুরকে জানতে চান বাসু সাহেব? আমাদের ব্যাংকের দারোয়ান, রিটায়ার্ড মিলিটারি ম্যান। ও আমার বাড়িতেই থাকতো, বাইরের ঘরে। আমার বাজার হাট করে দিত, আমি দুবেলা ওকে রেঁধে খাওয়াতাম। তাতে বাহাদুরের ঘর ভাড়াটাও বাঁচত, আমারও নিরাপত্তার ব্যবস্থা ছিল। সে যাই হোক, সেদিন শহর থেকে বেশ দূরে চলে গিয়েছিলাম আমরা। হঠাৎ নজর হলো একজন ভদ্রলোক অত্যন্ত নির্জনে বসে জল রঙে একখানা নৈসর্গিক দৃশ্য আঁকছেন। ভদ্রলোকের পোশাক পরিচ্ছদে কোনো আড়ম্বর বা বিলাসিতার লেশ ছিল না। একবার চোখ তুলে আমাদের দেখেই আবার ছবির দিকে নজর দিলেন। আমার দুরন্ত কৌতূহল হচ্ছিল দেখতে ছবিটা কেমন হচ্ছে, কিন্তু আর্টিস্ট নিশ্চয়ই আমার মতো কৌতূহলী মানুষদেরই এড়িয়ে যাওয়ার জন্য পহেলগাঁও থেকে এত দূরে এসেছেন ছবি আঁকতে। হঠাৎ ভদ্রলোক নিজে থেকেই হিন্দিতে বললেন, তোমারি পাস পানি মিলেগি? একটু অবাক হলাম। নিতান্ত অপরিচিতাকে, আর বয়সও আমার কিছু কম নয়, উনি আপনি না বলে তুমারি বলে কেন বললেন? যা হোক, আমি লজ্জিত হয়ে বললাম, না, কফি আছে। কেন? বললেন, আমার জলটা নোংরা হয়ে গেছে তাই। উনি উঠবার উপক্রম করতেই মন বাহাদুর বলল, मैं ला देता हूँ सब्जी। ওর মগটা উঠিয়ে নিয়ে সে খাড়া পাড় ভেঙে লিডার নদীর জল আনতে চলে গেল। অগত্যা আমার কৌতূহল মিটল। ছবিখানা দেখলাম, দারুণ সুন্দর হয়েছে। প্রশংসা করলাম ছবিখানার। 2-4টে কথা হলো। শুনলাম ওর নাম যশোদা প্রসাদ কাপুর। একা মানুষ, বিয়ে থা করেননি, পাহাড় পর্বতেই ঘুরে বেড়ান। আমিও আমার নাম বললাম, স্টেট ব্যাংকে চাকরি করি সে কথাও বললাম। আমি ওকে কফি অফার করলাম। উনি এক কথায় রাজি হলেন। দুজনে কফি খেলাম। তারপর আমি ফিরে চলে এলাম। প্রথম দিন এই পর্যন্তই। পরদিন সোমবার বিকালে কিসের অমোঘ আকর্ষণে আমি আবার সেই নির্জন স্থানটায় ফিরে এলাম, এবার একাই। কিন্তু ওর দেখা পেলাম না। উনি পহেলগাঁওয়ের কোথায় উঠেছেন জিজ্ঞাসা করিনি, ফলে যোগসূত্র হারিয়ে গেল। দিন 3 পরে একদিন অফিসে যেতেই আমার এক সহকর্মী বলল, এক ভদ্রলোক নাকি আমার জন্য একখানা ছবি রেখে গেছেন। অবাক হয়ে দেখি সেই ছবিখানায় বাঁধানো হয়নি, রোল করে কাগজে মুড়ে দিয়ে গেছেন। এরপর দীর্ঘ 1 বছর আমি তাকে চোখে দেখিনি, কিন্তু তার কথা ভুলতেও পারিনি। 2টো কারণে। প্রথমত, তার সেই ছবিখানা বাঁধিয়ে আমার ঘরে টাঙিয়ে রেখেছিলাম, আর দ্বিতীয়ত, আমি ক্রমাগত তার চিঠি পেতাম। আশ্চর্য, উনি নিজের ঠিকানা জানাতেন না, ফলে উত্তর লেখার কোনো সুযোগই আমি পাইনি। তারপর হঠাৎ এবছরের আগস্টের 1 অথবা 2 তারিখে আবার তাকে দেখলাম। উনি নিজে থেকেই দেখা দিলেন। অফিস ছুটির পর বেরিয়ে আসছি, দেখি উনি দাঁড়িয়ে আছেন। অসংকোচে বললেন, ভালো আছো তোমরা? জিজ্ঞাসা করলাম, চিঠিতে ঠিকানা দিতেন না কেন?
জবাবে বললেন, বেঠিক মানুষের আবার ঠিকানা কি? সমস্ত কাজই ফলাকাঙ্ক্ষা বর্জিতভাবে করতে হয়। জবাব পাবার প্রত্যাশা নিয়ে তো চিঠি লিখতাম না। আমি আবার বললাম, প্রশংসা করেছি বলেই ছবিখানা আমাকে দিয়ে দিলেন? সে কথার উত্তরে বললেন, আমি ভবঘুরে মানুষ, ছবি কোথায় রাখবো? আঁকি আর বিলিয়ে দিই। আমি জানতে চাইলাম এবার পেহেলগাঁওয়ে উনি কোথায় উঠেছেন। উনি বললেন, সেদিনই এসেছেন, কোথাও ওঠেননি, মাথা গোজার একটা আশ্রয় খুঁজে নেবেন কোথাও। প্রশ্ন করলাম, আপনার মালপত্র কোথায় রেখেছেন? বললেন, মালপত্র বলতে তো একজোড়া কম্বল আর ঝোলা বাস স্ট্যান্ডের কাছে এক দোকানদারের কাছে জমা রেখেছি। আমি ওকে অনুরোধ করলাম সে রাত্রে আমার অতিথি হতে। এক কথায় রাজি হয়ে গেলেন। বললেন, একটা শর্তে, আমি ঘর ভাড়া দিতে পারবো না, তার বদলে তোমার একখানা পোর্ট্রেট এঁকে দেবো। এই পর্যন্ত বলে মেয়েটি থামে, তন্ময় হয়ে কি যেন ভাবতে থাকে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, প্রথম দিন সাথে কোনো অসুবিধা হয়নি, কারণ বাহাদুর ছিল। 7 তারিখে বাহাদুর যখন দেশে গেল তখনই বিপদে পড়লাম। কোন মুখে বলি এখন আমাদের দুজনের এভাবে থাকাটা ভালো দেখায় না, অথচ উনি যেন সেই সমস্যা সম্বন্ধে আদৌ সচেতন নন। আবার মেয়েটি থেমে গেল, ম্লান হেসে বলল, বিস্তারিত বলতে আমারও সংকোচ হচ্ছে, শুনতে আপনাদেরও হবে। মোট কথা, গত 27শে আগস্ট শনিবার আমরা শ্রীনগরে এসে রেজিস্ট্রি মতে বিয়ে করি। বাসু বলেন, তার মানে তুমি বলতে চাও যে গোটা আগস্ট মাসটা তিনি তোমার বাড়িতে ছিলেন? হ্যাঁ। অসম্ভব, কারণ 27শে আগস্ট যেদিন তোমাদের বিবাহ হয় সেদিন ছিল শ্রাবণী পূর্ণিমা। সেদিন মহাদেব প্রসাদ ছিলেন অমরনাথ তীর্থে। না, অমরনাথ দর্শনে যাবেন বলে পরিকল্পনা করেছিলেন বটে, কিন্তু শেষ পর্যন্ত যাননি। তোমার কোনোদিন সন্দেহ হয়নি যে যশোদা কাপুর একজন ধনী ব্যক্তি ছদ্মবেশে তোমার সঙ্গে বাস করছেন? না, সেরকম সন্দেহ হয়নি, যদিও মাঝে মাঝে অবাক হতাম যখন দেখতাম ওর কলমটা লাইফ টাইম সেফার্স, ও তুলিগুলো উইন্ডসর নিউটনের সেবল হেয়ার ব্রাশ। জিজ্ঞাসা করেছিলাম সে কথা, বলেছিলেন ওর এক আত্মীয় খুব বড় লোক, এগুলো তারই উপহার। তুমি আন্দাজ করতে পারো কেন তিনি নিজের পরিচয় গোপন করেছিলেন? বোধহয় পারি, অর্থাৎ এখন পারি। উনি বিবাহিত, কিন্তু স্ত্রীর সঙ্গবর্জিত, আর খবরের কাগজকে তো উনি এড়িয়ে চলতেন। কিন্তু এভাবে নিজের পরিচয় গোপন করে তোমাকে বিবাহ করাটা তো অপরাধ, আইনত এবং তোমার প্রতি। আইনত কিনা জানি না, আমার কাছে উনি কোনো অপরাধ করেননি। তুমি মন থেকে তাকে ক্ষমা করতে পারছো? কিসের ক্ষমা? আমরা দুজন দুজনকে ভালোবেসেছিলাম, এটাই কি অপরাধ ছিল? উনি আমার পোর্ট্রেট এঁকেছেন, আমি ওকে গান শুনিয়েছি, এটাই কি অপরাধ? বাসু বুঝে উঠতে পারছেন না একজন আলোকপ্রাপ্তা শিক্ষিত মহিলা কেন বুঝতে পারছে না মহাদেব প্রসাদ অপরাধী, আইনের চোখে, সমাজের চোখে, এবং যে উত্তীর্ণ যৌবনা মেয়েটির জীবন তিনি বঙ্কিল করে দিয়ে গেছেন তার প্রতি। নিরাসক্তভাবে প্রশ্ন করেন, তুমি কখন জানতে পারলে যে যশোদা কাপুর হচ্ছে মহাদেব খান্না? আজ অফিসে খবরের কাগজে ওর ছবি দেখি, তখনই বুঝতে পারলাম কেন ওর কলমটা অত দামি, কেন উনি নিজের পূর্ব পরিচয় আমাকে দিতেন না, বাল্য কৈশোরের কোনো গল্পও করতেন না। আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে তিনি। হঠাৎ কান্নায় ভেঙে পড়ে মেয়েটি। বাসু সন্তর্পণে ওর পিঠে একটা হাত রাখলেন, বললেন, ভেঙে পড়লে তো চলবে না রমা, মনকে শক্ত করো, আমাকে যে আরো অনেক কিছু জানতে হবে। মেয়েটি চোখ মুছে আবার সোজা হয়ে বসলো। হ্যাঁ, বলুন। এবার বলো তোমার বাড়ির ওই পাহাড়ি ময়নাটার কথা। তার নাম কি? তাকে কবে পেয়েছো? কার কাছ থেকে পেয়েছো? আপনি তো জানেনই ওর নাম মুন্না, আমার স্বামী ওটা আমাকে দিয়ে গিয়েছিলেন।
সেটা শুক্রবার, মানে 2রা সেপ্টেম্বর। তুমি কি খবরের কাগজে দেখেছো যে? বাধা দিয়ে মেয়েটি বলে ওঠে, হ্যাঁ দেখেছি। আর একটা পাহাড়ি ময়নার কথা তো। এটা কেমন করে হলো আমি জানি না। তাহলে তুমি বলতে চাইছো আজ সকালে খবরের কাগজ দেখেই তুমি প্রথম জানতে পারলে যে তোমার স্বামীর নাম মহাদেব প্রসাদ খান্না? কালকের কাগজ থেকে তোমার কোনো সন্দেহ হয়নি? এবারে জবাব দিতে ওর দেরি হলো। একটু ভেবে নিয়ে বলল, না, হয়েছিল একটা প্রিমনিশন। প্রথম কারণ ওই পাহাড়ি ময়নাটা, আর দ্বিতীয় কারণ ওই লক কেবিনের ফটোটা। লক কেবিন? তুমি সেটা দেখেছো? হ্যাঁ, শুধু দেখেছিই নয়, বাস করেছি ওখানেই। আমাদের মানে বিয়ের পর ওখানেই আমরা 2 রাত্রি বাস করি। 27-এ শ্রীনগরে আমাদের বিয়ে হলো, পরদিন আমরা ফিরে আসি। 29 আর 30 তারিখে আমরা ওই লক কেবিনেই ছিলাম। লক কেবিনের ভাড়াটা মেটালো কে, তুমি না তিনি? না, উনি বললেন ওর এক আত্মীয় কেবিনের ভাড়াটা মিটিয়ে দেবে, আমাদের ভাড়া লাগবে না। এখন মনে হচ্ছে আমি কেমন করে সরল বিশ্বাসে এসব মেনে নিয়েছিলাম। 29 ও 30 তোমরা দুজন ওখানে ছিলে। তারপর? তারপর আমার ছুটি ফুরিয়ে গেল। আমি পহেলগাঁও ফিরে এসে কাজে জয়েন করলাম। উনি বললেন উনি দিন 10-12 জন্য শ্রীনগরের দিকে যাচ্ছেন। সেখানে ওর একটা ঘর আছে। বিয়ের সময় যে ঘরটায় আমরা উঠেছিলাম সেখানেই উনি উঠবেন প্রথমে, তারপর অন্য কোথাও যাবেন। এ ঘরখানাতেও উনি থাকতেন না, অথচ ভাড়া গুনতেন। তাই তো বলেছিলেন। তবু তোমার সন্দেহ হলো না যে লোকটা ভবঘুরে বেকার নয়? হয়তো সন্দেহ হওয়া উচিত ছিল, কিন্তু আমার হয়নি, বিশ্বাস করুন। তোমরা যে দুদিন ওই লক কেবিনে ছিলে তার মধ্যে তোমার স্বামী কি কারো সঙ্গে টেলিফোনে কথা বলেছিলেন? হ্যাঁ, 2 বলেছিলেন। তুমি নিশ্চয়ই কান করে শোনোনি? না, শুনিনি। রমা, তুমি আমারই বিশ্বাস উৎপাদন করতে পারছো না। কাঠগোড়ায় উঠলে তোমার কি দশা হবে? তোমার স্বামী বেকার ভবঘুরে, অথচ সে লক কেবিনের ভাড়া মেটায়, শ্রীনগরের ফাঁকা ঘরের ভাড়া মেটায়। তুমি বলেছ সে তার অতীতের কথা কিছু বলেনি, তবু তুমি তাকে বিয়ে করলে, এবং তবু সে যখন টেলিফোনে কারো সঙ্গে কথা বলছে তোমার নিতান্ত মেয়েলি কৌতূহলও হলো না? এর কি জবাব বলুন? আমি শুনিনি টেলিফোনে কার সঙ্গে কি কথা তিনি বলছেন। লক কেবিনে গিয়ে তোমার কি মনে হয়েছিল তোমার স্বামীর কাছে জায়গাটা নতুন লাগছে? না না, বরং উল্টো। উনি বলেও ছিলেন ওখানে উনি এর আগেও এসেছেন। আর ওর সেই বড়লোক আত্মীয় সেবারও ওর হয়ে ভাড়া মিটিয়েছিল নিশ্চয়ই? সেটা আমি জিজ্ঞাসা করিনি। যে রিভলভারটাতে উনি খুন হয়েছেন সেটার সম্বন্ধে তুমি নিশ্চয়ই কিছু জানো না, নয়? না, জানি। ওটা মন বাহাদুরের রিভলভার। সে দেশে যাওয়ার সময় আমার কাছে ওটা গচ্ছিত রেখে যায়। সেটা আমি ওকে দিয়েছিলাম। কেন? উনি আমার কাছ থেকে এটা চেয়ে নিয়েছিলেন। কেন? মেয়েটি কিছুক্ষণ নীরব হয়ে রইল, তারপর বলল, ও কথা থাক, ওর জবাব আমি দেব না। বাসুও কিছুক্ষণ নীরব থেকে হঠাৎ বললেন, মহাদেব প্রসাদ খান্নার মৃত্যুতে তোমার আর্থিক লাভ কি হলো? অন্ধকারে মেয়েটির মুখ দেখা গেল না, কণ্ঠস্বরে বিস্ময়ের চিহ্ন। বলল, মানে? উনি কি কোনো উইল করেছেন, অথবা তোমাকে নমিনি করে কোনো ইন্স্যুরেন্স? কি বলছেন আপনি? বিয়ের পর তো 7টা দিনও তার সঙ্গে বাস করিনি। তাছাড়া আমার জ্ঞান মতে তো উনি নিঃস্ব। উইল বা ইন্স্যুরেন্সের তো কোনো প্রশ্নই ওঠে না। এই সময়ে ওদের গাড়ির কাছাকাছি একটা ট্যাক্সি এসে থামলো। ভাড়া মিটিয়ে সুজাতা এগিয়ে এলো এই গাড়িটার কাছে। বাসু বললেন, কৌশিক, তুমি সুজাতাকে নিয়ে ওই চায়ের দোকানে একটু বসো, আমার সওয়াল হয়ে গেছে, একটু পরেই তোমাদের ডাকবো। কৌশিক বিনা বাক্য ব্যয়ে নেমে গেল।
বাসু বললেন, এখন তৃতীয় ব্যক্তি কেউ নেই। খোলাখুলি একটা কথা বলো রমা, এমন তো হয়নি যে তুমি হঠাৎ জানতে পেরে গেলে যে তোমার স্বামী বিবাহিত, নাম ভাঁড়িয়ে তোমাকে বিয়ে করেছে, তারপর তর্কাতর্কি ডাগাডাগির মধ্যে হঠাৎ? কি আমি ওকে গুলি করে মেরে ফেললাম? হতেও তো পারে। আপনি বদ্ধ উন্মাদ। আমি নিজের হাতে। কি বলছেন আপনি? বাসু সাহেব বললেন, আর একটা কথা, মিসেস কৃষ্ণমাচারী তোমার হস্তাক্ষরের সঙ্গে পরিচিত? না বোধহয়। কেন? আমি চাইছি তোমাকে দিয়ে একটা চিঠি লিখিয়ে নিতে, যাতে উনি মুন্নাকে আর খান্নাজির চিঠির বান্ডিল যে বাক্সে আছে সেটা আমাকে দিয়ে দেন। রমা বলল, চিঠিগুলো কোনো বাক্সে নেই, আছে আমার ড্রেসিং টেবিলের ড্রয়ারে। আর চাবিটা আপনি নিয়ে গেলে আমার হাত চিঠিতে ওনার অবিশ্বাস হবে না। কিন্তু কথা দিন, চিঠিগুলো আপনি পড়বেন না? পড়বো না? মানে? আলবৎ পড়বো। পুলিশ এগুলো সিজ করার আগে আদ্যন্ত পড়ে নোট করে নেব। রমা বলল, তাহলে চাবি আমি দেব না। কি আশ্চর্য! কেন দেবে না কেন? না, সে আমার নিজস্ব জিনিস। আপনাদের পড়তে দেব কেন? দিতে তুমি বাধ্য হবে রমা। বুঝতে পারছো না, তুমি খুনের আসামি হতে চলেছ। ও চিঠি পুলিশে দেখবেই। না, দেখবে না। আমি শুধু মুন্নাকে নিয়ে আসার কথাই লিখে দিচ্ছি। বেশ, তাই দাও, কিন্তু চিঠিগুলো তোমার সিজ হবেই। রমা কলম বার করে মিসেস কৃষ্ণমাচারীকে একটা হাত চিঠি লিখে দিল বাসু সাহেবকে পাখিটা দিয়ে দেওয়ার জন্য। বাসু বললেন, তুমি শ্রীনগরে এসেছিলে কেন? আমার দেখা না পেলে কোথায় যেতে? একবার সেই ঘরটা দেখতে যেতাম, উনি যেখানে থাকবেন বলেছিলেন। শুধু সেই জন্যই ছুটে এসেছো এমন করে? সে ঘর তো এখন তালাবন্ধ। না, শুধু সেজন্য নয়। তারপর আমি সুরজ প্রসাদজির সঙ্গে দেখা করতাম আর সব কথা খুলে বলতাম। তুমি কি জানো যে মহাদেব প্রসাদের স্ত্রী এখন ও বাড়িতে আছেন, এবং মহিলা অত্যন্ত দুর্মুখ? রমা চুপ করে কি ভাবতে থাকে। কি হলো, যাবে সেই মহিলার সামনে? আপনি কি পরামর্শ দেন? আমার পরামর্শ কি তুমি শুনবে? শুনবো। বাসু সাহেব সুজাতাকে ডেকে আনলেন, বললেন, এ হচ্ছে রমা দাশগুপ্তা। আমি চাই সংবাদপত্রের অতি উৎসাহী সংবাদদাতাদের হাত থেকে একে বাঁচাতে। আশা করি তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাই। সেই জন্যই লিখেছিলাম একটা ওভারনাইট ব্যাগ নিয়ে এসো। সুজাতা বলল। আগে হ্যাঁ, বুঝতে পেরেছি। রমা বেঁকে বসলো, বলল, না, আমি কোথাও যাব না। তার মানে সুরমা খান্নার সামনেই তুমি দাঁড়াতে চাও? না, নিশ্চয়ই নয়। বাসু বললেন, রমা, তুমি কেন বুঝতে পারছো না? মন বাহাদুর রিভলভারটা কার কাছে গচ্ছিত রেখে গেছিল জানার সঙ্গে সঙ্গে পুলিশ তোমাকে খুঁজবে। তুমি ওই লক কেবিনে গিয়েছিলে জানতে পারার পর তোমাকে সরাসরি অভিযুক্ত করবে। মার্ডার চার্জে? হ্যাঁ, অবশ্যই। আপনি আমাকে আত্মগোপন করতে বলছেন? আদৌ নয়, মাত্র 24 কি 36 ঘন্টার জন্য তুমি সহজলভ্য থাকবে না, ব্যাস। রমা একটু ভেবে নিয়ে বলল, বেশ, কোথায় যেতে হবে বলুন? সুজাতা কথোপকথনের সূত্রটা তুলে নিয়ে বলল, আসুন আমার সঙ্গে। বাসু সাহেবের দিকে ফিরে বলল, হোটেলে উঠে কি আপনাকে ফোন করব? বাসু একটু ধমকের সুরে বললেন, তুমিও যে কৌশিকের মতো নিরেট হয়ে উঠছো সুজাতা। আমি যখন কোনো রহস্যের সমাধান করতে বসি তখন কতগুলো তথ্যের বিষয়ে আমি পুঙ্খানুপুঙ্খ ডিটেলস খুঁজতে থাকি। আর অপর এক জাতের তথ্য সম্বন্ধে আমার স্ট্যান্ড হচ্ছে, হোয়ার ইগনোরেন্স ইজ ব্লিস, ইটস ফলি টু বি ওয়াইজ। কিছু বুঝলে? সুজাতা হেসে বলল। জলের মতো। সুজাতা রমাকে নিয়ে রওনা হয়ে পড়ার পর কৌশিক বলে, এরপর কি খেল খতম? বাসু ব্যঙ্গের স্বরে বলেন, আগে না, সার্কাসের খেলা হচ্ছে,
বাঘিনীর। ড্রাইভারকে নির্দেশ দিলেন সুরজ প্রসাদের প্রাসাদে গাড়ি নিয়ে যেতে। প্রকাণ্ড হাতাওয়ালা বাড়ি, গেটে বন্দুকধারী গুর্খা প্রহরী। গাড়ি গিয়ে পড়ছে থামতেই বেরিয়ে এলেন এক ভদ্রলোক। বাসু দেখলেন গঙ্গারামজি। এগিয়ে এসে বললেন, আসুন স্যার, সুরজ আপনাকে প্রতি 15 মিনিট পর পর হাউস বোটে ফোন করে চলছে। কেন, নতুন কোনো ঝামেলা বেঁধেছে নাকি? বিশেষ কিছু নয়, গৃহকর্ত্রী এসে পৌঁছেছেন, ওই শুনুন না। ইতিমধ্যে ওরা সোপান অতিক্রম করে প্রকাণ্ড ড্রয়িং রুমে প্রবেশ করেছেন। ড্রয়িং রুমের পিছনেই দ্বিতলে ওঠার সিঁড়ি। ওপর থেকে ভেসে আসছে একটি মহিলা কণ্ঠ, রীতিমতো রূঢ় ও কর্কশ। গঙ্গারামজি বললেন, ওরা দুজন আর সুরজ একা, পারবে কেন? কেন, আপনি তো সুরজকে মদত দিতে পারতেন। কি করে দেব স্যার? আমি তো এখনো নিশ্চিতভাবে জানি না কে আমার মনিব, সদ্য বিধবা না সুরজ প্রসাদ। তাহলে আমি বরং সুরজের পাশে গিয়ে দাঁড়াই। কৌশিক বলে, আমি আসবো? না, তুমি হাউস বোটে ফিরে যাও, রানু একা পড়ে গেছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে বাসু বললেন, ভদ্রমহিলার তরফে কোনো উকিল নিয়োজিত হয়েছেন কি? আগে না, উনি বলছেন ওর উকিল দরকার হবে না, অনেক উকিলের উনি নাক কেটে দিতে পারেন। বাসু সাহেব রুমাল দিয়ে নিজের নাকটা মুছলেন। দুজনে ঢুকতেই সুরজ প্রসাদ আসন ত্যাগ করে উঠে দাঁড়ালো। বলল, গুড ইভিনিং স্যার, আপনাকে আমি অনেকক্ষণ ধরে খুঁজছিলাম। মায়ের দিকে ফিরে বললে, মিসেস খান্না, ইনিই হচ্ছেন আমার সলিসিটার, আর ও হচ্ছে জগদীশ মাথুর। বাসু সাহেবের লক্ষ্য হলো সুরজ মহিলাকে মাতৃ সম্বোধন করেননি। বাসু মাথা ঝুঁকিয়ে বললেন, আপনার সঙ্গে পরিচিত হয়ে ধন্য হলাম মিসেস খান্না। ভদ্রমহিলা শানিত দৃষ্টিতে একবার বাসু সাহেবকে দেখে নিয়ে অস্ফুটে একটিমাত্র শব্দে কি যেন স্বগতোক্তি করলেন। বঙ্গভাষা বোধ করি সেটা অনুবাদ করলে দাঁড়ায় আদিক্ষেতা। জগদীশ কিন্তু সোৎসাহে এগিয়ে এলো। বাসু সাহেবের সঙ্গে করমর্দন করে বলল, আপনার সব কেসগুলো হিন্দি বা ইংরেজিতে অনুবাদ করাচ্ছেন না কেন? আমি মাত্র 2টি কাহিনী। হঠাৎ মাঝখানে ওর মা ধমক দিয়ে ওঠেন, जगो चुप बैठो, अभी गप मारने का टाइम नहीं है। বাসু মহিলার দিকে ফিরে বললেন, তাহলে আমরা কিভাবে সময়টা কাটাবো? জরুরি ব্যাপারটার ফয়সালা করে। সুরজ আপনাকে টাকা দিয়ে নিযুক্ত করেছে খোঁজ গল্প করার জন্য, নিশ্চয় নয় আমাকে আমার স্বামীর সম্পত্তি থেকে বঞ্চিত করতে। ক্ষমতা থাকে তো আপনি চেষ্টা করে দেখুন না। বলুন, আপনার কি বলার আছে? বাসু বললেন, সবচেয়ে ভালো হয় আপনি যদি একজন অ্যাটর্নি নিযুক্ত করেন, যিনি আপনার স্বার্থ দেখবেন। আইন ঘটিত ব্যাপার তো। মহিলা খনখনে গলায় বললেন, আমাকে বেশি আইন দেখাতে আসবেন না, বুঝলেন? দরকার হলে 10-20টা উকিল আমি আমার ভ্যানিটি ব্যাগে পুড়ে ফেলতে পারি, বুঝেছেন? বলুন, কি বলতে চান? বাসু বললেন, বিষয়টা আগে শুনি। নিচে থেকেই আপনার কণ্ঠস্বর শুনতে পাচ্ছিলাম, সেই আলোচনাটাই আবার শুরু হোক না। সুরজকে বলেছি, আপনাকেও বলি, আমার বিয়ে হওয়া স্তব্ধ সুরজ আমাকে 20 নজরে দেখে নানাভাবে আমাকে বিপদে ফেলবার চেষ্টাও করে এসেছে। সেসব কথা যদি আমি খোলাখুলি ওর বাপকে বলতাম, তাহলে এতদিনে তো ওকে তেজপুত্র করে ছাড়ত। আমি বলিনি, কি দরকার ওসব নোংরামির মধ্যে যাবার। কিন্তু সুরজের অত্যাচারে এ সংসারে তো টিকতেও পারিনি। গত 1 বছর ধরেই তো তীর্থে তীর্থে ঘুরে বেরিয়েছি। আমি জানতাম ও সুবিধে পেলে আমাকে বিষ খাওয়াতো, তাই শ্রীনগরে এলেও আমি বরাবর হোটেলেই উঠেছি। এবারই ছায়াও মারায়নি। তো সে খেলা শেষ হয়ে গেছে। এখন সব কিছু বর্তেছে আমাতে। সব কিছু আমাকেই বুঝে নিতে হবে, দেখতে হবে। কোম্পানির কত লাখ টাকা ইতিমধ্যে ও হাতিয়েছে। ওকে বলেছি খাতাপত্র সব নিয়ে আসতে, ও শুধু ঢিলেমিশি করছে। বাসু সাহেব বলেন, ব্যবসার খাতাপত্র দেখতে চাওয়ার আগে আপনি যে মালকিন এটা প্রমাণ হওয়া চাই তো। সেটার কদ্দূর কি হয়েছে? আমি যদ্দূর জানি, মহাদেব আমাকে বলেও ছিল সে একটা উইল করেছে। সব কিছু স্থাবর অস্থাবর সত্য আমাকেই দিয়ে গেছে। সুরজ বোধ হয় একটা কি যে মাসোহারা পাবে। বাধা দিয়ে বাসু বললেন, উইলটা আছে আপনার কাছে? আপনি কি আমাকে সেই রকম মহিলা ভেবেছেন? জ্যান্ত স্বামীর উইল ভ্যানিটি ব্যাগে ভরে তীর্থে তীর্থে ঘুরে বেড়াবো?
উইলটা এখানেই, এ বাড়িতেই ছিল এবং আছেও, যদি না সুরজ সেটা ইতিমধ্যে পুড়িয়ে ফেলে থাকে। ও যেমন ছেলে, ও সব পারে। বাসু ধীর কণ্ঠে বললেন, ব্যক্তিগত চরিত্রাপহরণ না করে কি আমরা আলোচনাটা করতে পারি না মিসেস খান্না? এক কথায় ফয়সালা করে দিলেন উনি। নেহি। গঙ্গারামজি কি একটা কথা বলতে গেলেন, ঠিক সেই সময়ই জ্বলন্ত একজোড়া চোখ তুলে মহিলা তাঁর দিকে তাকালেন। গঙ্গারামের সবকিছু ঘুলিয়ে গেল। ঢোক গিলে তিনি স্ট্যাচু মেরে যান। বাসু বললেন, মিসেস খান্না, আমি একটা ব্যক্তিগত প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। আপনি যে 1 বছর ধরে তীর্থে তীর্থে ঘুরছিলেন, আর মহাদেব প্রসাদও যে ওই 1 বছর হিমালয়ের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াচ্ছিলেন, তার কারণটা কি এই নয় যে আপনাদের সেপারেশন চলছিল? নিশ্চয়ই নয়, এসব ওই সুরজের রটনা। আপনারা কি দুজনে এটাই স্থির করেননি যে ওই সেপারেশন পিরিয়ড শেষ হলে বিবাহ বিচ্ছেদটা কার্যকরী করা হবে? এক কথা কতবার আপনাকে বলবো বলুন তো, তেমন কোনো কোথায় ওঠেনি। সুরজ যাই ভাবুক না কেন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কোনো রকম মন কষাকষি কোনোদিন হয়নি। সুরজ এই সময় বলে ওঠে, মিস্টার বাসু, আমি এখানে একটি তথ্য পেশ করতে চাই। আমি ব্যাংকে খোঁজ নিয়ে জেনেছি গত 2রা সেপ্টেম্বর পিতাজি এবং চাচাজি ব্যাংকে গিয়েছিলেন এবং পিতাজি কিছু ফিক্সড ডিপোজিট জমা দিয়ে 50,000 টাকা লোন নিয়েছিলেন। চাচাজি আমার কাছে স্বীকার করেছেন যে ওই ব্রাঞ্চ থেকে লোন না পেয়ে পিতাজি তাকে দিল্লিতে পাঠিয়ে দেয়। চাচাজি 10 তারিখে দিল্লি ব্রাঞ্চে সেই ফিক্সড ডিপোজিট দাখিল করে দুখানি ব্যাংক ড্রাফট করিয়ে আনেন। মহিলা বলেন, তাতে কি হলো? সে কথায় কান্না দিয়ে সুরজ বলে, পিতাজি ওই টাকাটা একটি মানি সেটেলমেন্ট কেসে খরচ করতে চেয়েছিলেন, কিন্তু কে সেই পার্টি তা তিনি আমাকে বলছেন না। মহিলা পুনরায় প্রতিবাদ করেন, এসব খেজুরে গল্প কেন শোনানো হচ্ছে? সুরজ তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলে, বারে বারে আমাকে বাধা দেবেন না, আমার কথা শেষ হলে তারপর আপনি বলবেন। মহিলা সোফায় এলিয়ে পড়ে বললেন, বেশ বলো, শুধু খেজুরে নয়, আষাঢ়ে গল্প। সুরজ সূত্রটা তুলে নিয়ে বলে, আমার বিশ্বাস আপনি যে প্রসঙ্গ তুলেছেন ওই সেপারেশনের কথা, তার সঙ্গে 50,000 টাকার কোথাও যোগাযোগ আছে। চাচাজি এ বিষয়ে কি জানেন তা জানা দরকার। বাসু সাহেব বলেন, এক কথা, মহাদেব প্রসাদ জীবিত থাকলে একমাত্র তার কাছেই আপনার কৈফিয়ত দেবার দরকার হতো। তার অবর্তমানে তার স্ত্রী ও পুত্রের কাছে এসব কথা আপনাকে খুলে বলতে হবে, বিশেষ করে একটা মার্ডার কেস। গঙ্গারাম মিসেস খান্নার দিকে তাকাচ্ছেন না, বললেন, আগে হ্যাঁ, আপনি ঠিকই ধরেছিলেন, ওদের সেপারেশনই চলছিল। ওরা ডিভোর্সে রাজি হয়েছিলেন নগদ। ওকে মাঝপথে থামিয়ে দিয়ে মহিলা চাপা গর্জন করে ওঠেন, গঙ্গারাম, আমি কিন্তু তোমাকে শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। হঠাৎ গঙ্গারামজি সাহস ফিরে পান। সুরমার চোখে চোখ রেখে বলেন, আমাকে বৃথায় ভয় দেখাচ্ছেন মিসেস খান্না। কি করবেন আপনি? সম্পত্তির অধিকার পেলে আমাকে বরখাস্ত করবেন, এই তো? তা আপনিই যদি এ কারবারের মালিক হয়ে বসেন, তাহলে আমি নিজে থেকেই পদত্যাগ করব। আর আমার ভয়টা কিসের? মিসেস খান্না কালনাগিনীর মতো হিস হিসিয়ে ওঠেন। তুমি আমাকে চেনো না। চোখ দুটো জ্বলে উঠল গঙ্গারামের। বলল, চিনি, খুব চিনি, কিন্তু আমি তো আধা সন্ন্যাসী মহাদেব প্রসাদ খান্না নই। আমাকে গুলি করে মারা অত সহজ নয়। যেন জ্যাক ইন দ্য বক্স পুতুল। তড়ান করে উঠে দাঁড়িয়ে পড়েন মিসেস খান্না। চিৎকার করে ওঠেন, কি কি বললে? আমি মানহানির মামলা করব। বাসু তাকে থামিয়ে দেন। বসুন বসুন, এসব মানহানির মকদ্দমা যখন হবে তখন ওসব কথা উঠবে। আপাতত আমরা সম্পত্তির মালিককে সেটারই ফয়সালা করছি। বলুন গঙ্গারামজি, আপনি কি যেন বলছিলেন? মিসেস খান্না গোজ হয়ে বসে থাকেন। গঙ্গারামজি বলে চলেন, মিসেস খান্না ডিভোর্সে রাজি হয়েছিলেন নগদ 50,000 টাকা ক্ষতিপূরণ পাওয়ার শর্তে। আমার মালিক সেই শর্ত মেনে নেন। স্থির হয়েছিল মিসেস খান্না দিল্লি আদালতে বিবাহ বিচ্ছেদের আর্জি পেশ করবেন এবং খান্নাজি তাতে কন্টেস্ট করবেন না। ঠিক 1 বছর আগে মিসেস খান্না আর্জি পেশ করেন। আদালত এক কথায় সে আর্জি মেনে নেন না। ওদের 1 বছর সেপারেশনে থাকার নির্দেশ দেন। এবছর 5ই সেপ্টেম্বর মিসেস খান্না
দলিলটা পাবেন এরকমই কথা ছিল। আদালত থেকে তিনি নির্দেশ পান সোমবার 5ই সেপ্টেম্বর আদালত থেকে দলিলটা ডেলিভারি নিয়ে যেতে। মিসেস খান্না আমাকে টেলিফোন করে জানিয়েছিলেন 6ই সকালের ফ্লাইটে তিনি শ্রীনগরে আসবেন এবং নগদ 50,000 টাকা পেলে বিবাহ বিচ্ছেদের দলিলটা হস্তান্তরিত করবেন। সেই কথা আমি আমার মালিককে জানালাম। তখন উনি লিখলেন সোমবার 5ই উনি এসে ব্যাংক থেকে টাকাটা তুলে আমাকে দিয়ে যাবেন। পরদিন আমি ওই টাকা মিসেস খান্নাকে দেব এবং বিবাহ বিচ্ছেদের দলিলটা নিয়ে সিন্ধুকে রাখবো। যে কোনো কারণেই হোক মালিক শুক্রবার 2টা সকাল 9:30 নাগাদ এসে উপস্থিত হলেন। বাড়ির সিন্ধুক থেকে এক বান্ডিল ফিক্সড ডিপোজিট সার্টিফিকেট তিনি আমার সঙ্গে করে ব্যাংকে যান। সেখানে ম্যানেজারের সঙ্গে কথা বলে বোঝা গেল এই টাকা পেতে হলে তাকে অথবা আমাকে দিল্লিতে যেতে হবে। উনি সার্টিফিকেটগুলো আমাকে দিয়ে বললেন সেগুলো বাড়িতে রাখতে। আরও বলেন তিনি অন্য কোনো সূত্র থেকে টাকাটা জোগাড় করা যায় কিনা দেখবেন। নেহাত না পারলে উনি টেলিফোন করে আমাকে জানাবেন যাতে আমি ওইগুলি জামানত দিয়ে দিল্লির ব্যাংক থেকে ড্রাফট করিয়ে আনতে পারি। এরপর উনি 2:30টার বাসে পেহেলগাঁওয়ে চলে যান। বাধা দিয়ে বাসু বললেন, বাসে? পাবলিক বাসে? গাড়িতে নয়? আগে না, পাবলিক বাসে। যদিও তার 2খানা অ্যাম্বাসাডার, 1খানা স্টেশন ওয়াগন, একটা ল্যান্ড রোভার আর 31খানা ট্রাক আছে। যা হোক, যে কথা বলছিলাম, তিনি ওই ট্রাউট প্যারাডাইস থেকে আমাকে ফোন করে বলেন দিল্লি থেকে ব্যাংক ড্রাফটটা আনতে। বাসু বললেন, উনি কি ওই লক কেবিন থেকেই ফোন করেন? না, ওই লক কেবিন থেকে নয়। উনি বললেন লক কেবিনের টেলিফোনটা ডেড হয়ে গেছে, উনি অন্য কোনো জায়গা থেকে ফোন করছেন। কোথা থেকে তা উনি বলেননি, আমিও জিজ্ঞাসা করিনি সে কথা। যাই হোক, আমি তৎক্ষণাৎ এয়ার অফিসে ফোন করি। সৌভাগ্যক্রমে পরদিন মর্নিং ফ্লাইটে একটা টিকিট পেয়ে যাই। 6ই ভোরের প্লেনে দিল্লি চলে যাই, কিন্তু সেখানে পৌঁছেই অসুস্থ হয়ে পড়ি। 2-3 দিন আমি হোটেল ছেড়ে বেরোতে পারিনি। 10 তারিখে ব্যাংকে গিয়ে ড্রাফটটা তৈরি করি। পরদিন অর্থাৎ 11ই সুরজ আমাকে টেলিফোন করে দুঃসংবাদটা জানায়। আমি তৎক্ষণাৎ ফিরে আসি। ড্রাফট দুটি এখনো আমার কাছে আছে। সুরজ ক্ষুব্ধ কণ্ঠে বলে, কি আশ্চর্য! এসব কথা তো আপনি ঘুণাক্ষরেও জানাননি চাচাজি। না, জানাইনি, কারণ মালিকের নির্দেশ ছিল সবকিছু গোপন রাখতে। হ্যাঁ, এমনকি তোমার কাছ থেকেও নির্দেশ ছিল ওই দলিলটি সংগ্রহ করে শুধু তাঁরই হাতে দেওয়ার। সেই সৌভাগ্য আমার হলো না। আর আগেই তিনি আমাকে ফাঁকি দিয়ে। গলাটা ধরে এলো প্রভুভক্ত একান্ত সচিবের। রুমাল দিয়ে চশমার কাঁচটা মুছে নিয়ে বললেন, আমি অপেক্ষা করছিলাম মিস্টার বাসুর জন্য। এখন আমার বুক থেকে একটা পাষাণ ভার নেমে গেল। বাসু মিসেস খান্নার দিকে ফিরে বললেন, এ বিষয়ে আপনি কি বলেন? মিসেস খান্না বলেন, নাটক মঞ্চস্থ করছেন আপনারা। আমি আর কি বলবো, শুধু একটা কথাই বলতে পারি, এনকোর এনকোর। বাসু গম্ভীরভাবে বললেন, বিশেষ খান্না, ব্যাপারটার আশু ফয়সালা হয়ে যাক, এটা নিশ্চয়ই আপনিও চাইছেন। দিল্লি আদালত আপনাদের বিবাহ বিচ্ছেদ মঞ্জুর করেছে কিনা এটা আমরা ঠিকই জানতে পারবো। কিছুটা সময় লাগবে এই যা। এক্ষেত্রে আপনি কি জানাবেন দিল্লি আদালত সেটা মঞ্জুর করেছেন কিনা? হ্যাঁ, করেছেন। সেটা নিয়েই আপনি এসেছেন শ্রীনগরে 7 তারিখ। সেই কৈফিয়ত আপনাকে দিব কেন? সুরজ বলে, বিবাহ বিচ্ছেদ যখন হয়ে গিয়েছে তবে ক্ষতিপূরণ স্বরূপ ওই 50,000 টাকাই ওর প্রাপ্য। কেমন, তাই তো? এক্ষেত্রে উনি আমার বিমাতা নন, তার মানে বাকি সম্পত্তি কিছুই উনি দাবি করতে পারেন না। কোথাও কিছু নেই। অট্টহাস্যে ফেটে পড়েন মহিলা। হাসির দমক সামলে বলেন, তুমি বড় তাড়াহুড়ো করে ফেললে সুরজ। একদিন পরে কাজটা হাসিল করলে সবকিছুই তোমাতেই বর্তাতো। কোন কাজ? বাপকে খুন করা, আবার কি? শাট আপ! গর্জে ওঠে সুরজ। জগদীশ এতক্ষণ নীরব ছিল, এবার বলল, মা, কি বলছো ভেবে চিনতে বলো। আমি জানি যোগু, আমি কি বলছি। এ দেখুন ব্যারিস্টার সাহেব, সেই ডিভোর্সের দলিলটা। সুরজ বলল, মিস্টার বাসু, আমার প্রশ্নের জবাব পাইনি। বিবাহ বিচ্ছেদ যখন হয়ে গেছে তখন? মাঝপথেই সে থেমে যায়।
দেখে বাসু সাহেব মন দিয়ে দলিলটা দেখছেন। মিসেস খান্নার কিন্তু তর্স হয় না, বলেন, কই ব্যারিস্টার সাহেব, এবার নাটকে আপনার ডায়ালগ যে, আপনার ক্লায়েন্টকে শুনিয়ে দিন কেন এই ডিভোর্সের দলিলটা সিদ্ধ নয়। বাসু বললেন, হ্যাঁ, বিবাহ বিচ্ছেদের এ দলিলটা সিদ্ধ কিনা সেটা এখনই বলা যাচ্ছে না। আদালত বিবাহ বিচ্ছেদের দলিলটা অনুমোদন করেছেন 6ই সেপ্টেম্বর ঠিক কটার সময়, এমনকি ফোরনুন না আফটারনুন তারও উল্লেখ নেই। অপরপক্ষে মহাদেব প্রসাদ খুন হয়েছেন ওই 6 তারিখই সকাল 11টা নাগাদ। বিবাহ বিচ্ছেদের দলিলটি সিদ্ধ হচ্ছে ম্যাজিস্ট্রেটের স্বাক্ষর মুহূর্ত থেকে। যদি প্রমাণিত হয় তিনি বেলা 11টার পর সই করেছেন, তাহলে ডিভোর্স সার্টিফিকেট সিদ্ধ নয়, কারণ মৃত ব্যক্তি বিবাহ বিচ্ছেদ করতে পারে না, কাউকে ওকালতনামা দেওয়া থাকলেও। মিসেস খান্না বলেন, ম্যাজিস্ট্রেট বিকালবেলা সইটা করেন এবং আমার তরফে অ্যাটর্নি সেটা ডেলিভারি নেন বিকেল 4টে। প্রয়োজন হলে আমার অ্যাডভোকেট সেই মর্মে এফিডেভিট করবেন। বাসু বলেন, তারপর আপনারা দুজন 7 তারিখের ফ্লাইটে শ্রীনগরে চলে আসেন। একই কথা বারবার কেন জিজ্ঞাসা করছেন বলুন তো? কারণ এমনও তো হতে পারে আপনি 6 তারিখ মর্নিং ফ্লাইটে দিল্লি থেকে এসেছেন এবং আপনার পুত্র পরদিন ওই বিবাহ বিচ্ছেদ দলিলটা নিয়ে এসেছে। তাতে কি হলো? হয়নি কিছুই। আমি জানতে চাইছি আপনি কবে শ্রীনগর এসেছেন। আমি তো বারে বারেই বলেছি সে কথা ইররেলিভেন্ট অ্যান্ড ইম্যাটেরিয়াল। 6 তারিখ সকালে আমি কোথায় ছিলাম তার সঙ্গে সম্পত্তির মালিকানার কোনো সম্পর্ক নেই। আপনি না একটু আগে বললেন আমাদের বর্তমান মামলাটা শুধু সম্পত্তির অধিকার বিষয়ে। তার মানে 6 তারিখের সকালে আপনার কোনো অ্যালিবাই নেই। লুক হিয়ার মিস্টার ব্যারিস্টার, এটা আদালত নয়। আপনার অবান্তর প্রশ্নের জবাব আমি দেব না। আশা করি আপনি বুঝতে পেরেছেন এই ডিভোর্সের কাগজখানা নিতান্তই মূল্যহীন। বাধা দিয়ে সুরজ বলে ওঠে, একটু আগে আপনি বলেছিলেন আমি বাবাকে খুন করেছি, অথচ দেখাই যাচ্ছে যে 6ই সকালে কোথায় আপনি ছিলেন তার কোনো সন্তোষজনক কৈফিয়তই দিতে পারছেন না। আমি খোঁজ নিয়ে জেনেছি আপনি হোটেলে চেক ইন করেছেন 7 তারিখ সকালে, অথচ এয়ারলাইন্স বলছে যে 7 আর 6 দুদিনের ফ্লাইট লিস্টেই আপনার নাম নেই। তার মানে ব্যাস ব্যাস, ওই পর্যন্তই থাক। তোমার ব্লাড প্রেশার বেশি, ডাক্তারে বলেছেন উত্তেজিত না হতে, তাই না? আচ্ছা চলি ব্যারিস্টার সাহেব। পুত্রকে সঙ্গে নিয়ে মহিলাটি কক্ষ ত্যাগ করার জন্য উঠে দাঁড়ান। বাসু বলেন, বসুন, যাবেন না, আমার আরো একটা কথা বলার আছে। আবার কি? মিসেস খান্না বসে পড়েন। খবরটা এখনো জানাজানি হয়নি, কিন্তু পুলিশ এটা শীঘ্রই জানতে পারবে। মহাদেব প্রসাদ 27 আগস্ট অন্য একটি মহিলাকে বিবাহ করেন। সুরজ চমকে ওঠে, গঙ্গারামও, কিন্তু মিসেস খান্নাকে বিন্দুমাত্র বিচলিত হতে দেখা গেল না। বললেন, কি দুর্ভাগ্য, আমাদের নিমন্ত্রণ হলো না। মহাদেব যে চরিত্রের লোক তাতে আমি অবাক হইনি। লোকটা মরে গেছে, তাই বাইগামের মামলা আনা যাবে না। তা সে যাই হোক, আমার সঙ্গে যতদিন না বিবাহ বিচ্ছেদ হচ্ছে সেই মহিলার কোনো দাবি তো আইনত দাঁড়ায় না। মেয়েটি কে তা জানবার আমার বিন্দুমাত্র কৌতূহল নেই। আয় যোগু, আমরা যাই, অনেক কাজ এখনো বাকি আছে। মিসেস খান্না চলে যাবার পর বাসু দেখলেন দু হাতে মুখ ঢেকে বসে আছে সুরজ। তারপর মুখ তুলে বলল, এ তথ্য কি করে পেলেন? ওই উলের কাঁটা আর ব্রাশিয়ারের সূত্র ধরে। মেয়েটির দোষ নেই, সে জানতো না উনি বিবাহিত। সুরজ বলে, আর কিছু জেনেছেন? জেনেছি, লক কেবিনে যে ময়লাটাকে পাওয়া গেছে সে মুন্না নয়। যে কোনো কারণেই হোক তোমার বাবা মুন্নাকে কোনো নিরাপদ স্থানে সরিয়ে দিয়ে
ঠিক ওই রকম দেখতে আর একটি ময়নাকে লক কেবিনে নিয়ে এসেছিলেন। সুরজ চমকে উঠে বলে, তিনি নিজেই? কেন? কেন তা এখনো বুঝতে পারিনি, তবে তিনি নিজেই ওই দ্বিতীয় ময়নাটিকে খরিদ করেন 2রা সেপ্টেম্বর শ্রীনগরের বাজারে। তারপর উনি গঙ্গারামের দিকে ফিরে বলেন, 2টা বেলা 1:30টার বাসে আপনি কি তাকে দিয়ে এসেছিলেন? তার সঙ্গে কি আর একটা ময়না ছিল? গঙ্গারাম বললেন, আগে না, বাসে আমি তাকে তুলে দিতে যাইনি। তার সঙ্গে আর একটা ময়না ছিল কিনা তা আমি জানি না, কিন্তু তিনি কেন আবার একটা ময়না কিনবেন? আর সেই দ্বিতীয় পাখিটাই বা কোথায়? বাসু বললেন, দ্বিতীয় পাখি নয় গঙ্গারামজি, সেটাই প্রথম পাখি। তার নাম মুন্না। তার দেখা পেলেই বোঝা যাবে কি কারণে খান্নাজি তাকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিয়েছিলেন। গঙ্গারাম বললেন, নিরাপদ দূরত্ব মানে? আততায়ী তো ময়নাটার কোনো ক্ষতি করেনি। মালিক কেন আশা করলেন যে মুন্নার কোনো বিপদ আছে? বাসু বললেন, যতক্ষণ না মুন্নাকে খুঁজে পাচ্ছি ততক্ষণ এ প্রশ্নের জবাব আমার জানা নেই, কিন্তু এ কথা নিশ্চিত যে ঘটনার সময় ওর লক কেবিনে মুন্না আদৌ ছিল না। এতক্ষণ আপনারা শুনছিলেন কাঁটায় কাঁটায় সিরিজের গল্প উলের কাঁটা। গল্পটি আপনাদের কেমন লাগছে তা আমাদের বলে জানাবেন। সত্যি মহাদেব প্রসাদ খান্নার মৃত্যু হয় কিভাবে? কে তাকে খুন করে? এই খুনি কি তার দ্বিতীয় স্ত্রী, নাকি তার তৃতীয় স্ত্রী মিসেস রমা দাশগুপ্তা, নাকি তার ছেলে সুরজ প্রসাদ নিজেই তাকে খুন করেন? সুপ্রিয় শ্রোতারা, এ ব্যাপারে আপনাদের অভিমত আমাদের কমেন্টসে লিখে জানান। গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরের পর্ব আগামী শনিবার ঠিক সন্ধে 7টা 15 মিনিটে। নমস্কার।